সিজদায় চলে গেলেন, যে মাথাটা লাগলো মাটির সঙ্গে। এই যে ব্রেন ডিটক্সিফিকেশন, এই যে গ্রাউন্ডিং, আর্থিং, হ্যাঁ, আল্লাহ বলেছেন যে আমি তাহাজ্জুদে তোমাদেরকে ডাকি। এটা কিভাবে ডাকে জানেন? কর্টিসল এসে মেলাটোনিনকে ধাক্কা মারে। এই যে একটা ধাক্কা লাগে, ওই সময় মানুষের ঘুম ভাঙে। এই যে ভাইব্রেশন তৈরি হচ্ছে, তো এটা হচ্ছে আমার নাইট্রিক অক্সাইড তৈরি করছে। যখন রুকুতে গেলেন, মেরুদণ্ড পূজা করলেন, উপকার। এখন এই নামাজের উপকারিতা দেখেন কি, টোটাল সার্কাডিয়ান রিদম রিসেট। আপনার প্রেশার ভালো হবে, আপনার ডায়াবেটিস ভালো হবে, আপনার সুন্দর একটা ডিসিপ্লিন হবে, আপনি নিয়মানুবর্তী এবং সময়ানুবর্তী। এটা তো আপনি মুখে খাচ্ছেন না, এটা তো আপনি পায়ু পথে দিচ্ছেন। পায়ু পথে একটা ব্যথার ওষুধ দেন, সেটা কি করে কাজ করে? সে তার নিজের পায়ুদেশ পোড়াতে চায়। আসলে ভাত কতটা ক্ষতিকর? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, কবরে যাবেন মানে ইনসুলিন সাথে কবরে। বারিশা হকের আমরা খুব বেশি তৎপরতা দেখি। রোজা রাখলে খেয়াল করেন, ডায়াবেটিস রোগীর ডায়াবেটিসের ওষুধ কমিয়ে দিতে হয়, প্রেশারের রোগীর প্রেশার ওষুধ কমিয়ে দিতে হয়। কোন নিয়মটা মানলে শতাধিক রোগ থেকে শতাধিক মানে 60-70 ধরনের রোগ, হ্যাঁ, এটা কিন্তু আমি বলতে পারছি। আপনি কোনো ডাক্তারের কাছে এটা শুনবেন না, কোনো আলেমের কাছেও শুনবেন। সবাইকে স্বাগত জানাচ্ছি বাংলা ভিশন পডকাস্টে। আজকের পর্বে আপনাদের সঙ্গে রয়েছি কেফায়েত শাকিল। আমার সঙ্গে এমন একজন অতিথি রয়েছেন যাকে আসলে পরিচিত করানোর কিছু নেই, তাকে সবাই চিনে। তিনি একজন সুপরিচিত চিকিৎসক, ডাক্তার জাহাঙ্গীর কবির। ডাক্তার জাহাঙ্গীর কবির, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? ভালো আছি। আপনাকে আসলে কিভাবে পরিচয় করাবো, ডাক্তার হিসাবে না লাইফস্টাইল পরিবর্তনকারী হিসেবে পরিচয় করাবো? আপনি কোনটা করতে পছন্দ করেন? মানে আমি তো আগে ডাক্তার, হ্যাঁ, এবং সবচেয়ে বড় কথা হলো আমি যে কাজগুলো করছি এটা আমাদের লাইফস্টাইল মডিফিকেশন। এটা আমাদের বইয়ে আছে, এবং ধরেন প্রেশারের চিকিৎসার আগে আপনাকে লাইফস্টাইল পরিবর্তন করার কথা গাইডলাইনে আছে, বইয়ে আছে। তা আমরা জাস্ট ওই কাজটুকু করার চেষ্টা করছি। ডায়াবেটিস চিকিৎসার আগেই বলা হয়েছে আপনি লাইফস্টাইল চেঞ্জ করুন, যদি কাজ না হয় তখন হয়তো ওষুধ লাগলে দিতে হতে পারে। তো আমি দেখলাম যে ওই অংশটুকু করার ফলে আলহামদুলিল্লাহ রোগীরা সুস্থ হচ্ছে। আর সবচেয়ে বড় কথা হলো, আমি তো ডাক্তার তাকেই মনে করি যার চিকিৎসায় রোগীরা ভালো হয়, সুস্থ হয়, ওষুধ মুক্ত হয়। তো ডাক্তারদের কাজ তো হচ্ছে রোগ পুষে রাখা না, রোগীকে সুস্থ করে তোলা। তো সেদিক থেকে চিন্তা করলে তো আমি ডাক্তার। আপনি তো ডাক্তারি পড়াশোনা করেছেন, ডাক্তার তো বলা যেতেই পারে, অবশ্যই বলতে হবে। কিন্তু আসলে ডাক্তারদের অনেকে আবার বলে যে আপনার চিকিৎসাটা মানে ডাক্তারি চিকিৎসা না, এই জন্য প্রশ্নটা করা। আচ্ছা, তো আমাদের চিকিৎসা ডাক্তারি না, এটা আসলে আমি জানতাম না, এটা এখন শুনলাম আর কি। তো আমরা যেই খাদ্য তালিকাগুলো দিয়ে থাকি, ধরেন একটা ডায়াবেটিস রোগী, তার সুগার বেশি আছে, হ্যাঁ, তখন আমরা তো তাকে আরও 6 বেলা চিনি খেতে দিতে পারি না, যেমন ভাত চিনি, রুটি চিনি, ফল চিনি, দুধ চিনি, হ্যাঁ। আমরা তাদেরকে এমনভাবে খাদ্য তালিকা দিই, শাক সবজি, মাছ, মাংস, ডিম, হ্যাঁ। তখন দেখা যাচ্ছে যে এই খাবারগুলো খেয়ে তার সুগার স্পাইকটা কম করে। তো এই যে খাদ্য তালিকা দেওয়ার যে বিষয়টা, এটা কিন্তু আমাদের ডেভিডসনে আছে। তারপর হচ্ছে আমাদের যে আমেরিকান ডায়াবেটিক অ্যাসোসিয়েশনের যে জার্নালগুলো বের হয়, হ্যাঁ, তো সেখানেও আমাদের আছে যে লো কার্ব করলে, বা ওখানে বলা হয়েছে যে আমরা যদি 10 কেজি ওজন কমাতে পারি তাহলেও ডায়াবেটিসের সিগনিফিক্যান্ট ইমপ্রুভ হয়। তা আমরা মানুষকে ওজন কমাতে পরামর্শ দিই, এগুলো সব গাইডলাইনের ভিতরে। এরপর এক্সারসাইজ করলে, এক্সারসাইজ ইটসেলফ একটা ডায়াবেটিসের ওষুধ। তো ভালো করে এক্সারসাইজ করলে, বিশেষ করে হাই ইন্টেন্সিটি ইন্টারভেল ট্রেনিং করলে, তখন মাংসপেশির ভিতরে সুগারটা ঢোকে উইদাউট হেল্প অফ ইনসুলিন, ডাইরেক্টলি গ্লুট-4 ট্রান্সলোকেশন হয়, সুগারটা ডাইরেক্ট ঢোকে, তাহলে রক্তের চিনি কমে। এটা তো বিজ্ঞানসম্মত। এরপর ফাস্টিং বা অটোফেজি, রোজা রাখা, ইন্টারমিটেন্ট ফাস্টিং, ওয়াটার ফাস্টিং, ড্রাই ফাস্টিং, তো এগুলো জাপানি বিজ্ঞানী ওসুমির যে গবেষণা আছে যে অটোফেজি করলে অনেক রোগের উপকার পাওয়া যায়, তো এটাও গবেষণালব্ধ তথ্য। এছাড়াও আমরা মুসলিম, আমরা রোজা রাখি। তারপর রোদে গেলে ভিটামিন ডি হয়, এটা এখন আমরা সবাই জানি, এবং এটা আমাদের ইমিউনিটি ভালো রাখার জন্য খুবই গুরুত্বপূর্ণ, ভিটামিন ডি ঠিক রাখা। এছাড়া আমরা জানি যে স্ট্রেসে বা টেনশনে কিন্তু সুগার বাড়ে, প্রেশার বাড়ে। এখন আমরা মানসিক প্রশান্তি চর্চার জন্য ঘাসে হাঁটা, গায়ে রোদ লাগানো, তাতে ভিটামিন ডিও হলো, মানসিক প্রশান্তি হলো। কারণ সূর্যের আলোর কিন্তু যে শুধু ভিটামিন ডি তা না, এই সূর্যের আলো আমাদেরকে উজ্জীবিত রাখে, আমাদের ডিপ্রেশন কাটাতে সাহায্য করে, শরীরে এনার্জি তৈরি করে, এবং আমাদের শরীরের ভিতরে অর্থাৎ কোষের ভিতরে যে মাইটোকন্ড্রিয়াগুলোকে উজ্জীবিত করে, এবং এটা শক্তিও আমাদেরকে যোগায়। অ্যান্ড ডায়াবেটিস রোগীর কিন্তু শক্তিটা কমে যায়, এই জন্য এই এনার্জি, মেটাবলিজম, এগুলো আমাদের দেখতে হবে যে আসলে যেহেতু প্রবলেমটা মেটাবলিজমের, তা আমার তো এনার্জিটা লাগবে। এছাড়া দেখা যাচ্ছে যে 8 ঘন্টা ঘুম বা আর্লি ঘুমাতে যাওয়া, ভোরে ওঠা, এই যে সুন্দর একটা সার্কাডিয়ান রিদম, আমরা 5 ওয়াক্ত নামাজ মসজিদে গিয়ে জামাতে পড়ি, সকালে ফজরের নামাজে মসজিদে যাই, আবার জোহরের সময় যাই, আছরে যাই, মাগরিবে যাই, সূর্য ডুবে যায়, তারপর এশার নামাজে আমরা যাই। তো যে কী সুন্দর একটা সার্কাডিয়ান রিদম। তা আমরা এই দেখেছি যে ডিসিপ্লিন ডিজিজ বলে ডায়াবেটিসকে। তো এখন এই ডিসিপ্লিন মানার পরে দেখা যাচ্ছে যে ওর সুগার নর্মাল থাকছে। তো এখন এগুলো সবই বিজ্ঞানসম্মত এবং ইসলাম সম্মত। এছাড়া আমাদের পূর্বপুরুষরা এইভাবেই চলে এসেছে। যেমন
আগে গ্রামের মানুষ 12-14 ঘন্টা কাজ করতেন, প্রাকৃতিক খাবার খেতেন, তারা এসার পরে ঘুমাতেন এবং ভোরে উঠে কাজে নামতেন। তো তখন কিন্তু তাদের এই যে ডায়াবেটিস ছিল না, তাদের ফ্যাটি লিভার ছিল না, হার্ট অ্যাটাক এরকম ছিল না, রিং পরানো ছিল না, ক্যান্সার এভাবে ছিল না এখন যেরকম, অর্থাৎ যে রোগগুলোতে আমরা এখন ভুগছি, তো সেই রোগগুলো তখন এরকম ছিল না। তো এর কারণ কি? কারণ হচ্ছে যে প্রাকৃতিক যে নিয়ম কানুনগুলো আছে তারা সেটা ফলো করতেন, প্রাকৃতিক খাবার খেতেন। তো তাহলে দেখা যাচ্ছে যে আমি যে লাইফস্টাইলের কথা বলছি এটা তো শুধু ইসলামসম্মত বা বিজ্ঞানসম্মত তা নয়, বরং আমাদের পূর্বপুরুষে এভাবেই চলে এসেছিলেন। তো এইভাবে চললে যদি আমার রোগী না হয় বা এটা যদি আমরা প্রিভেন্ট করতে পারি, তাহলে তো সেটা আরও মজার। তা এগুলো সব কিছুই বিজ্ঞানসম্মত, আসলে এমন কিছু নেই যে বিজ্ঞানসম্মত নয়। আর শুধু এটা বিজ্ঞানসম্মত তাও নয়, এটা ইসলামসম্মত এবং আমাদের পূর্বপুরুষরা এভাবেই চলে এসেছেন। এখন হয়েছে কি যে আমরা হয়তো সেডেন্টারি লাইফস্টাইল ফলো করতেছি, আমাদের হয়তো খাবার আধিক্য দেখা যাচ্ছে, আমাদের ভিতরে হয়তো অলসতা চলে আসছে, বিলাসিতা চলে আসছে, আমাদের ভিতর রাত জাগা, প্রচুর স্ট্রেস নেওয়া, এই যে মানে ডিসিপ্লিন থেকে বেরিয়ে যাওয়া, যার ফলে রোগগুলো তৈরি হচ্ছে আর কি। ভাতকে আপনারা ঘাতক হিসেবে পরিচিত করেন সাধারণত, আসলে ভাত কতটা ক্ষতিকর? ভাত ঘাতক না, চিনিও ঘাতক না। আপনি যদি সুগার ফল করে আপনি এখনই অজ্ঞান হয়ে যাবেন। সো মানে চিনি বেশি হলে প্রবলেম। ধরেন একটা ডায়াবেটিস রোগী, তার রক্তের চিনি বেশি, তখন যদি আরও ভাত খান অন টপ অফ দ্যাট, তখন তার সুগার আরও বাড়বে। আপনি যদি রুটি খান তার সুগার আরও বাড়বে, এমনকি ফল খেলেও তার সুগার বাড়বে। হ্যাঁ, ফল যত মিষ্টি হবে তত তার সুগার বেশি হবে। এমনকি মধু খান, কলা খান, খেজুর খান, মুড়ি খান, খই খান, চিড়া খান, গুড় খান, যাই খান, তার সুগার বাড়বে। তো এই জন্যে যাদের সুগার নর্মাল তারা তো ভাত খাবে। একজন গ্রামের কৃষক 12-14 ঘন্টা কাজ করেছেন এবং তিনি 1.5-2 গামলা ভাতও খেয়েছেন। এখন এই যে ভাত খেয়ে তার কিন্তু ডায়াবেটিস হয়নি, তাহলে ভাতটা তো এনার্জি। আর তখন ওনারা যে ভাতটা খেয়েছেন সেটা হলো যে অরিজিনাল জাতের যে ধান, আমরা এখন দেখছি জিএমও, হ্যাঁ আমরা এখন দেখছি জিএমও হাইব্রিড, অরিজিনাল জাতের যে ধান, এবং সেই ধানটা উৎপাদিত হয়েছে কেমিক্যাল ফার্টিলাইজার, পেস্টিসাইড এগুলো ব্যবহার হয়নি, প্রাকৃতিকভাবে। এখন কি হচ্ছে, কেমিক্যাল ফার্টিলাইজারের রেসিডিউ আমরা পাচ্ছি, রাসায়নিক আরও অনেক ব্যবহার হচ্ছে, যেমন ধরেন পেস্টিসাইড, তো সেখানে রেসিডিউ পাচ্ছি, গ্লাইফোসেট রেসিডিউ পাচ্ছি, কখনো আর্সেনিক পাচ্ছি, জমি থেকে হেভি মেটাল পাচ্ছি। এরপর এটাকে আবার ফাইবার ফেলে দেওয়া হচ্ছে, পলিশিং করা হচ্ছে, কখনো কখনো মিনি কাট করা হচ্ছে, বিভিন্ন রকম কাটিং করা হচ্ছে, পলিশিং করা হচ্ছে। তো আমরা যে ভেজালও মেশানো হচ্ছে, ধবধবে যে সাদা ভাতটা আমরা খাচ্ছি, ওই ভাতের সঙ্গে আমরা খাচ্ছি আরও অনেক রকমের কেমিক্যালস। তো এই জন্যে ওটা প্রবলেম। আর তাছাড়া যার ফ্যাটি লিভার আছে বা যার উচ্চ রক্তচাপ আছে, সঙ্গে আবার ডায়াবেটিসও আছে, তো এই ধরনের রুগী যদি এক্সট্রা আরেকটু সুগার ঢুকায় তখন তার জন্য এটা প্রবলেম। কিন্তু যারা কায়িক শ্রম করে, পরিশ্রম করে এবং যারা ভাত খায় এবং সেটাকে বার্ন করে, আর সেই প্রাকৃতিক ভাত যদি খায়, তাহলে সে কিন্তু নিরাপদ। তা আমরা আসলে মানে কোনো মানুষকে বলি না যে ভাত খাবেন না, শুধু যাদের ডায়াবেটিস আছে, উচ্চ রক্তচাপ আছে, ফ্যাটি লিভার আছে, পিসিওএস বা পিসিওডি আছে, মানে যাদের এভিডেন্ট যে ইনসুলিন বেশি, সুগার বেশি, ট্রাইগ্লিসারাইড লেভেল বেশি বা হোমা আইআর, ইনসুলিন রেজিস্ট্যান্স বেশি, এই ধরনের রুগীদেরকে আমরা সাময়িক সময়ের জন্য একটু তাদেরকে বলি যে আপনি এখন বিরত থাকুন। আপনার আবার সেলুলার ওভারলোড কমে গেলে, লিভার ক্লিন হলে, ডায়াবেটিস নর্মাল হয়ে গেলে, ইনসুলিন লেভেল নর্মাল হয়ে গেলে, তখন আপনি আবার খেতে পারবেন। যতটুকু খাবেন একটু ভালো সোর্স থেকে নেবেন, যেমন আমাদের কাছে অর্গানিক ব্ল্যাক রাইস আছে। তো সার্টিফাইড অর্গানিক ব্ল্যাক রাইসের সুবিধা একটাই যে এখানে কেমিক্যাল ফ্রি এবং এটা অরিজিনাল জাত আর ফুল ফাইবার, এবং এখানে গ্লুটেন ফ্রি, এটা নন জিএমও। তো এগুলো আমরা অল্প একটু খেতে হয়, বেশি খেতে হয় না। কারণ আমরা যদি কৃষিকাজ করতাম তাহলে অনেক খেতে হতো। তা আমি তো ধরেন ডাক্তারি করি, তা আমি সারা দিনে তো আর হাল চাষ করি না, হ্যাঁ আমি তো আর ইট ভাঙি না, মাটি কাটি না। তা আমি যদি ব্যায়াম না করি তাহলে আসলে সত্যি বলতে আমার তেমন কোনো কায়িক শ্রমই নেই। তা আমি হয়তো একটু খেলাধুলা করি, অনেকে তাও করে না। তো তখন যে ভাতটা খাচ্ছে সেটা তো আস্তে আস্তে ট্রাইগ্লিসারাইড হচ্ছে, অথবা লিভারে জমে ফ্যাটি লিভার হচ্ছে, ভিসেরাল ফ্যাট হিসেবে জমছে। তো লিভারে মাত্র 250 গ্রাম যদি চর্বি জমে, তাহলে আস্তে আস্তে ফ্যাটি লিভার এগুলো হতে থাকে, লিভারের প্রবলেম হতে থাকে। আর ভিসেরাল ফ্যাট যদি মাত্র 2 কেজি, তাহলে কিন্তু ভিসেরাল ফ্যাটগুলো কিন্তু বেড়ে গেলে সমস্যা। আর সাবকিউটেনিয়াস ফ্যাট যেটা স্কিনের নিচে, সেটা কিন্তু আপনি ধরেন 10 কেজি পর্যন্ত হয়তো আপনার সমস্যা করবে না। তো মানুষ আসলে বোঝে না যে কোন ফ্যাটটা আসলে বেশি ক্ষতিকর, বিশেষ করে লিভারের ফ্যাট। তো এই যে ফ্যাটগুলো যে জমছে, কিভাবে জমছে দেখুন। আমি শুধু ভাত না, ধরেন আমি ভাত খাই, রুটি খাই, ফল খাই, দুধ খাই, শাকসবজি, মাছ, মাংস, ডিম সবই খাই, বা খারাপ তেল খাচ্ছি যেমন সয়াবিন অয়েল অথবা সানফ্লাওয়ার, যেগুলো মানে ইন্ডাস্ট্রিয়াল অয়েল, যেগুলোকে এটা আবার বলে রাখা ভালো যে হেক্সেন দিয়ে এটা এক্সট্রাকশন করা হয় হাই প্রেশারে,
হাই টেম্পারেচারে, হ্যাঁ, এটাকে আমরা কি করি, এক্সট্রাক্ট করি। তারপরে এটাকে ডিগাম করা হয়, নিউট্রালাইজ করা হয়, ব্লিচ করা হয়, উইন্টারাইজ করা হয়, ডিঅক্স করা হয়, মানে এটাকে অনেকগুলো কেমিক্যাল ধাপ দিয়ে আমাদের দেখা যাচ্ছে আমরা ভোজ্য তেল হিসেবে পরে পাচ্ছি। তো ওগুলো খাওয়ার পরে দেখা গেল আমার গ্যাসের ওষুধ লাগছে, হ্যাঁ, একটা প্রবলেম, আমরা রান্না করছি ওটা দিয়ে। এছাড়া ধরেন আপনি ধরেন মুরগির ডিম যেটা, হ্যাঁ, তো ওই ফিট খাওয়ানো মুরগি তার ডিম, তারপরে ফিট খাওয়ানো আমরা মাছ, হ্যাঁ, তারপর ফিট খাওয়ানো গরু ছাগল। তা আমাদের দেখেন টোটাল আমার ভাতে পাতে কি উঠছে। তো এগুলোকে আবার যদি ব্যবহার বা বার্ন না করি তাহলে সেটা আলটিমেটলি প্রথমে ধরেন গ্লুকোজ ঢুকলো, মানে ভাত খেলেন গ্লুকোজ আসলো, এটা সেলে ঢুকলো, ইনসুলিন রক্তের চিনিকে কোষে ঢুকায়, হ্যাঁ, গ্লুকোজ ঢোকার পরে এটা মাইটোকন্ড্রিয়াতে গেলে এটিপি তৈরি করলো, শক্তি দিয়ে আপনি চললেন। এখন আপনি যতটুক মানে বার্ন করেছেন খেলেন তার চেয়ে বেশি, তাহলে অতিরিক্তটা প্রথমে গ্লাইকোজেন হিসাবে লিভারে মাসেলে জমা হবে, এরপর আরও যেটা বেশি থাকবে সেটা আসলে ফ্যাট হিসেবে জমা হবে। এই ফ্যাটটাই বিভিন্ন জায়গায় জমা হলে আমরা যদি পেটে জমা হয় আমরা বলি মেদ ভুঁড়ি, হ্যাঁ, এটা যদি লিভারে জমা হয় তখন বলি ফ্যাটি লিভার, আর যদি ভিতরে জমা হয় তখন বলি ভিসরাল ফ্যাট। আর এটা পরবর্তীতে দেখা যাচ্ছে যে অক্সিডাইজ কোলেস্ট্রলের মাত্রা বেড়ে বেড়ে এটা অ্যাথেরোস্ক্লেরোসিস হয়ে রক্তনালীতেও ব্লক তৈরি করতে এটা সহায়ক ভূমিকা রাখে, এবং এগুলো থেকে অনেক রকম বিভিন্ন কেমিক্যাল রিলিজ হয়। তো যার ফলে দেখা যাচ্ছে যে ওই যে আমরা যে খাচ্ছি, ব্যবহার করছি না, আর কেমিক্যালযুক্ত খাবার খাচ্ছি, তো এগুলো সব মিলেই ঘটনাটা আসলে ঘটতেছে। আপনার কাছে ধরেন একজন রোগী এলো, ধরেন আমি আপনার একজন রোগী, ডায়াবেটিস, অনিয়ন্ত্রিত ডায়াবেটিস নিয়ে এলাম, সেটা 17 থেকে 22 হতে পারে, হ্যাঁ, আপনি এখন চিকিৎসা কি দিবেন? আচ্ছা, প্রথমে আমরা দেখব যে আপনার টাইপ 1 ডায়াবেটিস নাকি টাইপ 2 ডায়াবেটিস। তো যদি টাইপ 1 হয় তখন আমরা আপনার সি পেপটাইড টেস্ট করলে দেখব ইনসুলিন তৈরি হচ্ছে না, আর আপনার শরীরটা তখন দেখবো যে রোগা শুকনা, অর্থাৎ তার ওজন শুধু কমে যাচ্ছে, সে কমপ্লেন করবে আমি শক্তি পাচ্ছি না, আমার ওজন কমে যাচ্ছে, হ্যাঁ, আমি এনার্জি পাচ্ছি না, আর যাই খাই, হ্যাঁ, আমার সুগার খুব বেড়ে যায়। তো এই ধরনের কমপ্লেন তার আছে কিনা, তারপর তার খালি পেটে ইনসুলিন লেভেল কত। হ্যাঁ, আর টাইপ 1-এর ক্ষেত্রে আমরা হোমায়ারটা অতটা সিগনিফিকেন্ট না, টাইপ 2 এর জন্য হোমায়ারটা সিগনিফিকেন্ট। তো প্রথমে তাকে আমরা পার্থক্য করব, তাছাড়া তার হিস্ট্রি নেওয়া হবে, সে কী ধরনের কাজ করে, হ্যাঁ, কীরকম তার ফ্যামিলি হিস্ট্রি তার আছে কি না। কারণ যদি টাইপ 1 ডায়াবেটিস হয় সাধারণত ফ্যামিলি থেকে এটা থাকে, বাবার থাকতে পারে, মায়ের থাকতে পারে, বা প্যানক্রিয়াজের কোনো সমস্যা, মানে এ ধরনের কোনো হিস্ট্রি আছে কি না, প্যানক্রিয়াটিক অনেক সময় টিউমার থাকতে পারে বা অটোইমিউন ডিজিজ থাকতে পারে, তখন ওই লেভেলে যাবে আর কি। আর যদি টাইপ 2 হয়, হ্যাঁ, যেটা নিয়ে আমরা আসলে কথা বলছি মেইনলি টাইপ 2, টাইপ 2টাই তো বেশি আমাদের। এক্স্যাক্টলি, হ্যাঁ। তো কিন্তু টাইপ 1-কে আমরা কিন্তু ইনসুলিন দিয়ে চিকিৎসা করতে হবে, যেহেতু তার ইনসুলিনের অভাব পাবো আমরা, ইনসুলিন তৈরি হচ্ছে না, হ্যাঁ, তো প্যানক্রিয়াজের কোনো প্রবলেমের কারণ, তো টাইপ 1-কে ইনসুলিন দিয়েই চিকিৎসা করতে হবে, এটার আর কোনো বিকল্প নেই। টাইপ 2 এর ক্ষেত্রে যদি তার টাইপ 2 হয় তখন আমরা তার হোমায়ার দেখব, তার টিজিএইচডিএল রেশিও দেখব, ট্রাইগ্লিসারাইড লেভেল দেখব, এইচডিএল দেখব, টোটাল লিপিড প্রোফাইলটা দেখব, তার সিআরপি কত সেটা দেখব, তার ভিটামিন ডিও দেখব। দেখে তাকে দেখব যে তার যদি ইনসুলিনও বেশি, সুগারও বেশি, তখন আমরা তাকে বলবো যেহেতু আপনার সুগার ইনসুলিন বেশি, এখন আমার কাছে যখন এত ডায়াবেটিস নিয়ে আসছে, প্রথম কথা হলো তার কোনো মেডিকেশন চলে কিনা, এটাও দেখার বিষয় আছে। যদি আগে থেকে সে কোনো মেডিকেশন পেয়ে থাকে তখন আমরা বলবো আপনি আগে কার্বসটা কমান। তো আমাদের প্রথম ধাপ হচ্ছে ডিটক্সিফিকেশন ধাপ। তা আমরা তাকে ওই যে খারাপ যে ভাত খাচ্ছে, অর্থাৎ খারাপ ভাত বলতে বোঝাচ্ছে যে কেমিক্যাল যুক্ত যেগুলো আর কি, হ্যাঁ, সাদা ভাত বা সাদা রুটি যে খাচ্ছে, ওগুলো থেকে আমরা প্রথমে তাকে বের করে নিয়ে এসে আমরা তাকে হয়তো ব্ল্যাক রাইস দিব বা স্টিল কার্স অর্গানিক ওটস দিব, অথবা বাকহুইট, সে যেটা চুজ করে আর কি। তো তাকে আমরা প্রথমে ভাত খেতে দিব, কিন্তু ভাতের মানে প্যাটার্নটা চেঞ্জ করে দিব। ধরেন সাদা ভাত খেত, এখন তাকে ফুল ফাইবার অর্গানিক ভাত তাকে দিলাম বা বাকহুইট দিলাম, এগুলোতে ওই জিআইটা একটু লো, অর্থাৎ গ্লাইসেমিক ইন্ডেক্সটা একটু কম থাকে। আর আমরা তাকে খাবার প্যাটার্নটা একটু চেঞ্জ করবো, যেমন আপনি আগে শাকসবজি খান, ডিম মাছ মাংস, শেষের দিকে একটু ভাত নেন, তাহলে হয় কি ওই আগে ফাইবার খেলো, তারপরে প্রোটিন ফ্যাট, শেষে গিয়ে ভাতটা খেলে ওটা সুগারটা স্পাইক কম করে। এছাড়া তাকে আমরা ভিনেগার সাজেস্ট করব, কারণ ভিনেগার ইনসুলিনের সেন্সিটিভিটি বাড়ায় এবং ইনসুলিন রেজিস্ট্যান্স কমাতে সাহায্য করে, গ্যাস্ট্রিক এমটিং টাইমটাকে কমায়, এবং এই শোষিত হয়ে যে আমি যে ভাতটা খাচ্ছি সেখান থেকে সুগারটা শোষিত হয়ে রক্তে আসতে আর একটু ডিলে করে, সময়টা বেশি লাগে, স্লো সাস্টেন রিলিজ হয়। তো এখন সে আগে যদি একটু এক্সারসাইজ করে, করার পর সে যদি একটু ভিনেগার খেয়ে, তারপর শাকসবজি মাছ মাংস ডিম খায়, তারপরে যদি ভাতটা খায়, তখন তার সুগারটা কম আসবে। তো এইভাবে আমরা ধীরে ধীরে তাকে আমরা অবজার্ভ করব। এরপর তাকে ফ্যাট অ্যাডাপ্টেশন সাজেস্ট করবো, অর্থাৎ আপনি এবার ভাত রুটি ফল দুধ এগুলো কিছুদিন বন্ধ রেখে শাক সবজি মাছ মাংস ডিম ভালো তেল ঘি যেগুলো সেগুলো খান এবং সুগারটা চেক করুন।
তো সাধারণত দেখা যায় যে সুগার কমতে থাকে। তো সুগার যদি কমতে থাকে তখন আস্তে আস্তে তার মেডিকেশন যেটা সেটাকে ধীরে ধীরে আমরা কমায় নিয়ে আসি। কমায় নিয়ে আর যখন দেখি যে তার ওষুধ ছাড়াই তার সুগার নিয়ন্ত্রণে, তখন তাকে আমরা বলি এবার আপনি একটু রোজা রেখে দেখুন বা ইন্টারমিটেন্ট ফাস্টিং করুন। আর তখন রোগীদের ক্ষুধা কমে যায়, কারণ ক্ষুধা বাড়ার জন্যে আপনার ইনসুলিন দেয়। ইনসুলিন যদি বেশি থাকে এটা লেপটিন রেজিস্ট্যান্স করে, ইনসুলিন বেশি থাকলে তার ক্ষুধা বেশি লাগবে। যেমন ধরেন আপনি যদি ইনসুলিন দেন, দিয়ে যদি ধরেন 30 মিনিটের ভিতরে খাবার না খান, তাহলে আপনার হাইপো হয়ে যাবেন না? তাই জন্য যাদের শরীরে ইনসুলিন বেশি থাকে তারা যদি অনেকক্ষণ না খেয়ে থাকে, এই জন্য পারে না। কিছুক্ষণ না খেয়ে থাকলে ওর হাইপো হাইপো মনে হয়, হ্যাঁ, মনে হয় যে আমার এখনই সুগার ফল করে যাবে, তো খেতে বাধ্য হয়। তাই জন্য যখন ইনসুলিনটা কমে যায়, সুগারটা কমে যায়, তখন তার ক্ষুধাও কমে যায়, তার লেপটিন রেজিস্ট্যান্স যেটা সেটার উন্নতি হতে থাকে। আর পাশাপাশি আমরা তাকে ঘুমের পরামর্শ, যে সঠিক সময় ঘুমাতে যেতে হবে, আর্লি ঘুমাতে যেতে হবে, অর্থাৎ এশার পরপর ঘুমাতে যেতে হবে, শ্বাসের ব্যায়াম করতে হবে, খালি পায়ে ঘাসে হাঁটতে হবে, তারপরে যে নারকেলের তেল গায়ে মেখে রোদ লাগাতে হবে, এই ধরনের আমরা পরামর্শগুলো দেই। তো দেখা যাচ্ছে ওর সুগার কমতেছে, কমার পর তখন তার ক্ষুধাও কমছে, তখন বলি এবার আপনি একটু রোজা রাখুন। তো রোজা দুইভাবে, একটা হলো আমরা যেভাবে ড্রাই ফাস্ট করি সেটা রোজা, তো সে সেহরি খায়, হ্যাঁ, একটু লবণ মেশানো পানি খায় একটু হালকা পিঙ্ক সল্ট দিয়ে, তারপরে সে ধরেন রোজা রাখে। তো রোজা যখন রাখতে পারে, তো রোজা রাখলে তো আমাদের ডায়াবেটিস এমনিতেই কমে, কারণ রমজান মাসে দেখেন সবাইকে ওষুধ কমিয়ে দেওয়া হয়, প্রেশার ওষুধ, ডায়াবেটিস ওষুধ কমিয়ে দেওয়া হয়। তো রোজা যখন রাখতে পারে তখন সে সেহরিতে তার যেটা ভালো লাগে এভাবে খায়। কেউ হয়তো ডিম খায়, কেউ হয়তো শাকসবজি খায়, কেউ সালাদ খায়, হ্যাঁ, কেউ হয়তো একটু লবণ মেশানো পানি খেয়ে রোজা রাখে। আর ইফতারিতে সে ওই আমাদের নিয়মের খাবারগুলো খাইলো, সালাদ খাইলো, মাছ খাইলো, মাংস খাইলো বা ডিম খাইলো, যেটাই খায়। তো এভাবে, আর ইফতারের আগে সে এক্সারসাইজ করে। তো এইভাবে দেখা যাচ্ছে যে তার সুগার কমতে থাকে, তার যে ফ্যাট আছে, হ্যাঁ, ধরেন সেলুলার ওভারলোড, লিভারে যে ফ্যাট আছে, ভিসেরাল যে ফ্যাট আছে, ওগুলো আস্তে আস্তে বার্ন হতে থাকে। কারণ হচ্ছে ইনসুলিন কি করে, চর্বি জমায় এবং চর্বি ভাঙতে বাধা দেয়। তো যখন তার ইনসুলিন কমে তখন দেখে যে আমার তো সঞ্চিত চর্বি আছে, লিভারে এতটুকু আছে, আমার এখানে চর্বি আছে, তো আমি তখন ওই না খেয়ে আছি, তো এখন আমি খাবার কোথায় পাবো? তখন সে কি করে, তার সঞ্চিত চর্বিটাকে সে ব্যবহার করে। তখন ওই ট্রাইগ্লিসারাইড টিজি, সেটা আপনার ফ্রি ফ্যাটি অ্যাসিড হচ্ছে, হ্যাঁ, ওটা বার্ন হচ্ছে, ওটা আবার যাচ্ছে লিভারে, লিভারে যে অ্যাসিটাইল কোয়ে, সেখান থেকে আপনার বিটা হাইড্রোক্সি বিউটারেট, সেটা আবার ব্লাডে আসতেছে, এসে এই যে কিটোন বডি, এটা দিয়ে দেখা যাচ্ছে তার ব্রেন ফুয়েল পাচ্ছে, তার হার্ট ফুয়েল পাচ্ছে, তার মাসেল ফুয়েল পাচ্ছে। অর্থাৎ সে যে সারাদিন খায়নি, কিন্তু সে তার ফ্যাট ব্যবহার করে চলছে, আর কিটোন বডি দিয়ে তার ব্রেন চলছে, হ্যাঁ। তো সে দেখা যাচ্ছে যে না খেয়েও সে খুব ভালো ফিল করছে। তো এই এখন কি হলো, ওই ফ্যাটটা বার্ন হলো। তাহলে ফ্যাট বার্ন হলে লিভারের ফ্যাট কমে যাবে না? তাহলে কোষের ভিতরে জমে থাকা যে চর্বি সেটা কমে যাবে, ভিসেরাল ফ্যাটগুলো কমে যাবে, সাবকিউটেনিয়াস ফ্যাট কমে যাবে। এভাবে আস্তে আস্তে যখন তার ফ্যাটটা কমে যায়, তখন আর কোষে ওভারলোড থাকে না। তখন আমরা তাকে বলি ঠিক আছে, এবার আপনি একটু মাসেল বিল্ডিং করেন, আপনার তো এখন সুগার নর্মাল, ইনসুলিনও নর্মাল, আপনার ওজনও কমেছে, তো এখন আপনি একটু মাসেল বিল্ড করেন, ভালো কোয়ালিটি প্রোটিন খান, তারপরে আপনি জিম করেন, 8 ঘন্টা ঘুমান। তো তখন সে আবার মাসেল বিল্ডিং করে। তো যখন তার মাসেল বাড়ে তখন সে তখন ভাত খায়, রুটি খায়, হ্যাঁ, ওই ভালোগুলা। তো সেগুলো খেয়েও দেখে যে সুগার আর বাড়ছে না। তো সে যতটুকু কার্বস নিচ্ছে ওটা বার্ন করছে, কারণ তার যে কাস্টমার, সুগারের যে মেইন কাস্টমার 85% মাসেল, তো এখন তার মাসেল ভালো, ওই মাসেল তার চিনি খাচ্ছে। তো সে এখন সাধারণ মানুষের মতো সে ভাত খাচ্ছে, রুটি খাচ্ছে, ফল খাচ্ছে, মানে একটা হ্যাঁ, পর্যায়ে গিয়ে স্বাভাবিকভাবে সে সব খাচ্ছে, কিন্তু সে বেস্ট কোয়ালিটিগুলো খাচ্ছে। কারণ পবিত্র কোরআনে আল্লাহ বলেছেন আমরা যেন হালাল এবং তৈব খাই, মানে সর্বোৎকৃষ্ট খাবারটাকে। এখন যে খাবারগুলো কেমিক্যাল দেওয়া, হ্যাঁ, যেগুলো ভেজাল, সেগুলো তো আমি খেলে তো আমার আর একটা সমস্যা হবে, শরীরের ভিতরে কেমিক্যাল ঢুকছে, হ্যাঁ, ইনফ্লামেশন হবে, টক্সিসিটি হবে। তো এই জন্য সে তখন, এই জন্য আমাদের উচিত হচ্ছে যে সবাইকে ছাদ কৃষি করা, তারপর কেমিক্যাল মুক্তভাবে প্রাকৃতিক চাষে সবাইকে উৎসাহিত করা, তারপর প্রাকৃতিকভাবে সব কিছু আমরা যেন পাই, আমরা যেন দেশি মুরগিটা পাই যেটা হেঁটে চলে বেড়ায়, খুঁটে খুঁটে খাবার খায়, রোদ্রে যায়, ন্যাচারালভাবে যেগুলো লালিত পালিত হয়। আমরা যেন নদীর মাছটা পাই, সমুদ্রের মাছটা পাই, এবং নদীর যে দূষণ হচ্ছে সেটার ব্যাপারে আমাদের পদক্ষেপ নিতে হবে। যে নদী তো আমাদের, বুড়িগঙ্গা একটা নদী, হ্যাঁ, তাহলে তো সমস্যা। তো এইভাবে সামুদ্রিক যে মাছগুলা, তারপর গরু ছাগল পালনে প্রাকৃতিক পদ্ধতিতে যে ছাড়া থাকবে, মাঠে ঘাস খাবে, রোদ্রে থাকবে, ওই ধরনের আমাদের দরকার। তাছাড়া আমরা পরিপূর্ণ সুস্থতা পেতে এগুলো আমাদের ব্যারিয়ার। এই জন্য আমাদের খাবার যদি ভালো না থাকে, দেখেন আমার শরীর তৈরি হয় খাবার দিয়ে, আমি 80 ভাগ হলো রোগের জন্য খাবার দেয়। এখন যদি আমরা খাবারগুলো না পাই, তাহলে আর সবাই তো আর ধরেন অর্গানিক খাবার, বিদেশি খাবার সবাই তো খেতেও পারবে না। তো আমরা যদি 18 কোটি মানুষের কথা চিন্তা করি, তাহলে তো আমাদের ন্যাচারাল প্রোডাকশনে যেতে হবে। তা আমাদের যে দেশি খাঁটি যদি সরিষার
সরিষার তেল আমরা করতে পারি কাঠের ঘানিতে, সেটা হয়তো অনেকে খেতে পারবে। এখন অলিভ অয়েল হয়তো সবাই খেতে পারবে না, সবার পক্ষে হয়তো ইউএসডি অর্গানিক সার্টিফাইড তেল সবাই পারবে না। তো সাধারণ মানুষের কথা চিন্তা করলে আমাদের ধরেন দেশীয় যে ঘিগুলো আছে, মানে দেশীয় পদ্ধতিতে তারা সে শাকসবজি, ডিম, মাছ, মাংস সে খেলো, একটু ভালো তেল ঘি সে খেলো, ওদিক থেকে রোজা রেখে ব্যায়াম করে ভালো ঘুমিয়ে মানসিক প্রশান্তির চর্চা করে রোদ্রে গিয়ে ঘাসে হেঁটে, হ্যাঁ আমাদের তো রোদ আছে, ইংল্যান্ডে না সমস্যা, এইভাবে সে ভালো থাকবে। আর ভালো থাকলে সে কিন্তু ন্যাচারালভাবে যেভাবে সবাই চলে ওরকমই চলবে। আচ্ছা, আপনি বলেছেন যে ডিটক্সিফিকেশনের কথা। সম্প্রতি আমরা দেখছি সামাজিক যোগাযোগ মাধ্যমে কফি এনামা নিয়ে প্রচুর আলোচনা হচ্ছে। কেউ কারো বিরোধী হলে বলতেছে যে তোরে কফি এনামা দিবে, এরকমও হচ্ছে। এটা আসলে কি জিনিস, এটা যদি একটু ব্যাখ্যা করতেন। এটা কি আসলে কোনো শাস্তি দেওয়ার জিনিস কিনা, যেভাবে মানুষ এটা নিয়ে ট্রল করে? হ্যাঁ, এটা হয়েছে কি, এটা মানে বেশ কিছু বিজ্ঞানী ওনারা এটা মানে গবেষণা করে ওনারা দেখেছেন যে, এবং আমরা তো ধরেন কফি এনামা তো আর আমি আবিষ্কার করিনি, বুঝতে পারছেন, এটা নিয়ে বই আছে, বইয়ে চ্যাপ্টার আছে। হ্যাঁ, তো যারা যেমন জাপানি বিজ্ঞানী আছেন, জার্মান কিছু সায়েন্টিস্ট আছেন, হ্যাঁ ওনারা মনে করেন যে এই কফি এনামা নিয়ে ওনারাই গবেষণা করেছেন, করে ওনারা দেখেছেন যে এক হচ্ছে যে আমাদের বেশি একটা সমস্যা এখন গাট ক্লিন হয় না, অনেকেরই কনস্টিপেশনের প্রবলেম, যেহেতু আমরা প্রসেসড আল্ট্রা প্রসেসড ফুড খাই, আমরা যেহেতু মনে করেন যে ব্যায়াম ওভাবে করি না, অনেকের ঘুমের কোয়ালিটি ভালো না, দেখবেন কনস্টিপেশন একটা খুব কমন প্রবলেম, আইবিএস একটা কমন প্রবলেম, তারপর পেটের গ্যাস হচ্ছে একটা কমন প্রবলেম। আর আমরা যে ভেজাল খাবারগুলো খাচ্ছি অনেক কিছু টক্সিন আমার শরীরের ভিতরে মানে থেকে যাচ্ছে অটোমেটিক। এটা আমরা যে টয়লেট করছি সেটা কিন্তু, আগে যখন ধরেন আমরা ন্যাচারাল খেতাম তখন আমাদের কায়িক শ্রম ছিল, তখন বাউলগুলো ক্লিয়ার হতো। কিন্তু এখন দেখবেন পেটের সমস্যা, আর দেখেন গ্যাসের ওষুধ একটা জাতীয় ওষুধ, এবং সবার ঘরে ঘরে ধরেন আর কিছু না থাক গ্যাসের ওষুধ আছে, এবং এটা মানে হিউজ সেল হচ্ছে বাংলাদেশে, হ্যাঁ প্রচুর এটার মানে সেল হচ্ছে। যে কোনো ওষুধ খেলে সাথে শুধু একটা কোম্পানিরই ধরেন একটা, শুধু মনে করেন যে একটা ব্র্যান্ড মানে একটা কোম্পানির একটা ব্র্যান্ড, হ্যাঁ আরও তো আছে বিভিন্ন, ল্যান্সোপ্রাজল, ইসোপ্রাজল, প্যান্ট্রোপ্রাজল, অনেক রকম, তার সেটা 1100 কোটি টাকা, মানে যদি মানে একটা হয়, আরও তো কত কোম্পানি আছে, তাহলে আপনি চিন্তা করেন যে কি পরিমাণ আমরা গ্যাসের ওষুধ খাচ্ছি। তা এর কারণটা কি? তা এই যে মানে গাট ক্লিন একটা ব্যাপার, তো এখানে অর্গানিক কফি ব্যবহার করা খুবই গুরুত্বপূর্ণ। তো যদি মনে করেন যে এটা নিয়ে যে কন্ট্রোভার্সিটা, যে আপনি কেমিক্যাল ইরিটেশন হবে কেমিক্যাল যুক্ত, বা আপনি যদি রেডিমিক্স বা যেগুলো বলে হচ্ছে কেমিক্যাল দেওয়া, যেগুলো প্রসেসড বা আল্ট্রা প্রসেসড, এই ধরনের কফি ব্যবহার করা যাবে না, এটা হচ্ছে সতর্কতা। এছাড়া ডাক্তার পুষ্টিবিদের পরামর্শে, যেমন আমার ওখানে আমরা যাদেরকে দিই এটা আমাদের পরামর্শ ভিত্তিক, হ্যাঁ আপনার প্রবলেমগুলো দেখে তাকে দেওয়া হয়। তারপর হচ্ছে যে আপনার এখানে আপনি ধরেন দিলেই তো হবে না, এটার একটা প্রসিডিউর আছে না। এখানে আরেকটা যে প্রবলেম সেটা হলো, আপনি যদি গরম বেশি দেন তাহলে তো পুড়ে যাবে, তা কে তার নিজের পায়োদেশ পোড়াতে চায়? তো এই জন্য এটা একটা সতর্কতা যে আপনি অতিরিক্ত গরম ব্যবহার করা তো যাবে না, এটা তো একটা কুসুম গরম হলেই হবে। এটা তো আর আপনার মনে করেন যে আমরা যেমন কফি একটু গরম হলেও খাই, হ্যাঁ চাটা একটু গরম হলে খাই, এটা তো আপনি মুখে খাচ্ছেন না, এটা তো আপনি পায়ে পথে দিচ্ছেন। তো এই জন্যে এই বিষয়টা হচ্ছে সতর্কতা। এবং যাদের কোনো গাটের প্রবলেম আছে, হ্যাঁ যাদের মনে করেন যে আইবিডি আছে, তারা তো এটা দিতে পারবে না। আর অনেকের আছে যে আপনার হেমোরয়েডসের ব্যাপার, তাদের ওখানে রক্তপাত হতে পারে, তো এগুলো তো আর সবার জন্য না, এটা তো সবাইকে দেওয়া হয় না। এখন দেখেন এটা নতুন কিছু না, হ্যাঁ তো হয়তো অনেকে ভাবছে যে কফি খাই আমরা, কফি কেন দিচ্ছে? তা আপনি সাবান দিয়ে আপনি কাপড় কাচেন, তো সেই সাবানও তো ঢুস হিসাবে দিচ্ছে। এখন এই যে সাবান দিচ্ছে তার বৈজ্ঞানিক প্রমাণ কি? এটা তো কেমিক্যাল ইরিটেশন তো সেখানেও হচ্ছে। তো এই সাবানটা কেন ব্যবহার করতেছে? হ্যাঁ আপনারা জানেন বাংলা সাবান দিয়ে ঢুস দেওয়া হয়। তারপরে ধরেন আরও বড় বড় কোম্পানিগুলোর এনেমা আছে, হ্যাঁ বাজারে আছে, যেগুলো কেমিক্যাল। এছাড়া আমরা সাপোজিটরি হিসেবেও কিন্তু আমরা ওষুধও ওখান থেকে ব্যবহার করি। যে তাহলে বলতে পারেন যে আমি তো মানে ওষুধ ব্যথার খাই, তাহলে ব্যথার ওষুধ ওখান থেকে আমরা কেন দিচ্ছি? বা জ্বর হলেও আমরা বাচ্চাদেরকে ব্যবহার করছি। এটা যে এমন না যে আমরা এটা নতুন। এখানে যে কন্ট্রোভার্সিটা সেটা হচ্ছে যে আমরা যেন ওখানে পুড়িয়ে না ফেলি, এটা যেন ওভার ইউজ না হয়। তারপর হচ্ছে যে আপনি যখন কফি এনামা করবেন এরপরে পর্যাপ্ত পানি পান করা, ইলেকট্রোলাইট যেন ব্যালেন্স ঠিক থাকে, তাকে ডিটক্স ওয়াটার পান করতে বলা বা বন ব্রথ খেতে বলা, বা তাদের একটা প্রোটোকলের ভিতরে তারা করে। হ্যাঁ তো এই জিনিসটা হচ্ছে কি ট্রল করার জন্য খুবই মজা। তো ওই যে হিরোমি উনি যে বইটা লিখেছেন, হ্যাঁ ওনার, তো ওখানে উনি বলেছেন যখন তারা এটা নিয়ে কাজ শুরু করে তখন ডাক্তাররা তখনও এটা নিয়ে ট্রল করেছিল। হ্যাঁ ওনার বইয়ে লেখা আছে তখনও ডাক্তাররা ট্রল করেছিল। ওরা কি নিয়ে ট্রল করেছে? ওরা বলেছে শুধু কফি দিলে হবে নাকি সাথে দুধ চিনিও দিতে হবে।
হ্যাঁ, তো ওই ট্রলগুলো দেখি মানে মানুষ তো আসলে একইভাবে ট্রল করতে থাকে, তো ওই ট্রলগুলো এখন চলতেছে। তবে আমি চাই যে যারা উপকৃত হচ্ছে তারা তো বলতেছে যে আমাদের খুব উপকার হচ্ছে। বিশেষ করে এখানে আপনি যদি রেকটামে দেন, তো রেকটামের আপার পার্ট এবং সিগময়েড কোলন এখান থেকে কিন্তু আমাদের যে রক্তের সাপ্লাইটা আছে এটা সরাসরি আপনার লিভারের পোর্টাল ভেইনে চলে যাচ্ছে। তো এটা লিভারে গিয়ে এটা লিভারের যে আমাদের যে বাইল ডাক্ট আছে এগুলোকে ডাইলেট করে, হ্যাঁ, বাইলটাকে ক্লিয়ার করে, লিভার ডিটক্সে সাহায্য করে। তো অনেকে আবার বলতেছে যে এটা তো হচ্ছে আমি দিচ্ছি পায়ুপথে, এটা কিভাবে লার্জ ইন্টেস্টাইন স্মল ইন্টেস্টাইন ঘুরে টুরে লিভারে কিভাবে যাবে, ওরা ভাবতেছে ওই দিক দিয়ে যায়। তাহলে ধরেন আপনি যদি পায়ুপথে একটা ব্যথার ওষুধ দেন, সেটা কি করে কাজ করে, সেটা সিস্টেমিক সার্কুলেশনে সরাসরি আসতেছে। এটা হচ্ছে রেকটামের নিচের অংশের যে সাপ্লাইটা ওটা লিভারকে বাইপাস করে সিস্টেমিক সার্কুলেশনে আসে, কিন্তু রেকটামের উপরের অংশের যে ব্লাড সাপ্লাইগুলো সেটা তো আপনার সরাসরি আপনার লিভারে পোর্টাল ভেনে চলে যাচ্ছে। তো গিয়ে ওটা হচ্ছে যে লিভার ডিটক্স করতে সাহায্য করে। তো এই বিষয়গুলো নিয়ে আসলে হয়েছে কি, এটা তো আসলে খুব মজার ব্যাপার। সবাই ভাবতেছে যে আমি কফি খাই, তো কফি মানে হয়েছে কি যে কোনো একটা নতুন জিনিস, হ্যাঁ, যেমন আমি যখন প্রথম ভিনেগারের কথা বলি তো সবাই বলছে এটা আবার কেমন গন্ধযুক্ত একটা জিনিস, এ কেমনে খায়। কিন্তু এখন দেখেন ভিনেগারের মার্কেটটা কত বড়। আমি যখন প্রথম চিয়া সিডের কথা বলি তখন তো দেখেন চিয়া সিড কেউ চিনতো বাংলাদেশে খুব কম, আর এখন হয়তো এটা চিনতো, বিশাল কিন্তু বাজার। এখন একটা বিশাল মার্কেট হয়েছে। এরপর ধরেন ঘানিগুলো বন্ধ হয়ে গেছিল, হ্যাঁ, সরিষার তেলের ঘানিগুলো, কাঠের ঘানি বন্ধ হয়ে গেছিল, এখন নতুন ঘানি হচ্ছে এবং অনেকেই নতুন নতুন করে এই সরিষার তেল নিয়ে তারা মার্কেটিং করছে, তারা ঘিতে মার্কেটিং করছে, খেয়াল করেন। কোকোনাট অয়েলেরও তারা এখন চিন্তা করতেছে কি করা যায়। তো এইভাবে দেখেন, যখন প্রথমে আমি বলি যে আপনারা ডায়াবেটিস রোগীরা ভাত রুটি ফল দুধ বাদ দিয়ে শাকসবজি তখন ভাত ছাড়া কেমনে থাকে। অথচ এখন বিশ্বে বহুত জাতি আছে যারা ভাত ছাড়া চলতেছে, কার্নিফারাসরা আছে যারা শিকার করে খেত, ওদের মেইন খাবার ছিল মাছ মাংস, এগুলো শিকারি যে জিনিসগুলো তারা শিকার করে যা পেতো, হ্যাঁ, ওগুলো খেত, একটু ফ্রুটস হয়তো পেলে খেত আর বাকিগুলো। তো এরকম পৃথিবীতে অনেক ধরনের জাতি আছে। যারা বরফের দেশে থাকে ওরা ঘোড়ার মাংস খায়। তো এখন আপনি বললেন কিরে ভাই ঘোড়ার মাংস খায়, এটা নিয়ে আপনি চাইলে ট্রল করতে পারেন, হ্যাঁ, আসলে ট্রল করার অনেক বিষয় আছে। তা আমি বলবো যে সাবধানতা তো অবশ্যই অবলম্বন করতে হবে। তা আমরা তো ওখানে আমাদের ডাক্তার দেখছেন, পুষ্টিবিদ দেখছেন, তার প্রবলেমগুলো দেখে তার মানে তাকে বোঝানো হচ্ছে প্রসিডিউরটা কিভাবে করতে হবে সেটা বোঝানো হচ্ছে, তার সেফটি মার্জিনগুলো দেখতে হবে। আর সবচেয়ে বড় কথা হলো দেখেন এটা এখন এত জনপ্রিয় কেন, জনপ্রিয় হচ্ছে এটাতে মানুষ উপকার না পেলে তাহলে কি জনপ্রিয় হতো আপনি বলেন। তো যারা মানে উপকার পাচ্ছে তারা তো বলতেছে, যেমন ওদিন একজন আসলো, ওর এইচজিপিটি ছিল 186, হ্যাঁ, এখন তার এইচজিপিটি 34, মাত্র 1 মাসে। তো সেই তো বলতেছে এই যে দেখেন আমার রিপোর্ট আছে। তো এখন হয়েছে কি, তো আপনি যখন কাউকে ট্রল করবেন বা কোনো একটা বিষয় নিয়ে ট্রল করবেন, আর আপনি তো সোশ্যাল মিডিয়ার ব্যাপারটা বুঝতেই পারছেন যে এখানে কোনো একটা জিনিস যদি কেউ নিয়ে কথা বলে দেখে যে এটা খুব ভালো ভিউ হচ্ছে, তো আমিও বলি, তো এটা একটা ট্রেন্ড আর কি। তো আমি মনে করি অন্তত মানুষ সচেতন হোক। আর আমি এটা খুব পছন্দ করি যে ধরেন এটার বিরুদ্ধে যারা বলছে তারা কি বলছে, যে ওখানে ইরিটেশন হতে পারে, ওখানে পুড়ে যেতে পারে, পুড়ে গিয়ে ক্ষত হতে পারে, ওভার ইউজ করলে প্রবলেম হতে পারে, ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হতে পারে। তা আমরা তো এই জিনিসগুলো মাথায় রেখেই তাদেরকে পরামর্শ দেওয়া হচ্ছে এবং এগুলোর যে সেফটি মেনটেন করে সে করতেছে, এটা গেল একটা। আরেকটা হলো যে ধরেন আপনি যদি ডাক্তার এই বিষয়ে কথা না বলে তাহলে মানুষ হয়তো দেখা গেল তারা সবাই মিলে করা শুরু করছে, তো এতে করে সে একটু সচেতন হবে, সাবধান থাকবে। তো এটা তো ভালো, আমি মনে করি এটা একটা ভালো দিক। হ্যাঁ, যে কোনো জিনিসেরই যেমন ইন্টারনেটের ভালো দিক আছে, খারাপ দিক আছে, হ্যাঁ, ডাকাতের ছুরি ডাক্তারের ছুরি বলে কথা আছে, ছুরি দিয়ে আপনি মানুষ খুন করতে পারেন, ছুরি দিয়ে মানুষের জীবন বাঁচাতে পারেন। ওষুধের ওভারডোজে প্রবলেম হচ্ছে, হ্যাঁ, যেমন আজকেও দেখলাম যে একটা অপারেশনে একটা কমপ্লিকেশনস হয়েছে, একটা মহিলা মারা গিয়েছেন, ওর ভিতরে গজ ছিল, হ্যাঁ, এটা স্বাস্থ্যমন্ত্রী নিজেই এটার ব্যাপারে ব্যবস্থা নেবেন বলে বলেছেন। তো এরকম আমিও অনেক পেয়েছি যে মানে ওখানে যে কেচি রেখে দিয়ে আসছে সিজার করতে গিয়ে, অথবা কেচি বলে না আসলে এখানে অনেক ধরনের যন্ত্রপাতি থাকে, তো তো দেখতে কেচির মতোই, হ্যাঁ, অনেক সময় ক্লাম ট্লাম থাকে ছোট ছোট, হ্যাঁ, ওগুলো হয়তো রেখে দিয়ে আসছে। তো আসলে হয়েছে কি প্রতিটা জিনিসেরই আপনার মানে ভালো এবং খারাপ দিক আছে, হ্যাঁ। তা আমাদেরকে সতর্ক হতে হবে। তা আমি চাই এগুলো নিয়ে আলোচনা সমালোচনা হলে মানুষ সতর্ক হবে, সে অযাচিতভাবে, হ্যাঁ, যে একটা ট্রেন্ড হয়েছে সবাই মিলে করতেছে, তো কেউ বিপদে পড়তে পারে, তো এগুলো যেন না হয়, মানুষ সতর্ক থাকবে। তো আমি বলবো ডাক্তারের পরামর্শ নিয়ে যার প্রয়োজন আছে সে, এবং সে কেমন বেনিফিট পাচ্ছে, তার বডি ল্যাঙ্গুয়েজ কেমন সে ফিল করছে। তো আসল কথা হলো যে দেখেন মানুষ উপকৃত না হলে তো আর এগুলো করতো না, তাই না? আপনার ব্যাপারে মানুষের সবচেয়ে বেশি জানার একটা আগ্রহের জায়গা হলো আপনিও তো অন্য 8-10 জন চিকিৎসকের মতো একই বই পড়াশোনা করে চিকিৎসক হয়েছেন, আপনার কেন অন্যদের মতো এই যে ওষুধ লেখার আগ্রহ তৈরি না হয়ে লাইফস্টাইল পরিবর্তন করার দিকে আগ্রহ তৈরি হলো? কোন বিষয়টা আপনাকে এই জায়গাটা তুলছে? আমি তো ওষুধ লেখাই ডাক্তার, হ্যাঁ, এখনো আমি ওষুধ লিখি। আমার যারা ডায়াবেটিস রোগী
যেমন আপনি যদি আমার কাছে যান, যদি দেখি যে আপনার ডায়াবেটিস নিয়ন্ত্রণ হচ্ছে না, আমি আপনাকে ইনসুলিন দিয়ে দিব, আমি আপনাকে ওষুধ দিয়ে দিব। বুঝতে পারছেন? আমি তো ওষুধ লেখা ছেড়ে দেইনি। কিন্তু যদি আপনি দেখেন লাইফস্টাইল ফলো করে আপনার ওষুধ লাগছে না, তখন দিব কেন? মানে ওখানে পার্থক্যটা হচ্ছে কি, দেখেন লাইফস্টাইলটাকে মানার জন্য আপনি একটু খুব ভালো করে বোঝার চেষ্টা করেন। যেমন আমি যে কথাগুলো বললাম ভালো ঘুমের ব্যাপারে, আমি তো রুগীদেরকে বোঝাচ্ছি, মানে ডিপ স্লিপ এটাকে বলে, 8 ঘন্টা ঘুমাতে হবে, একটানা 8 ঘন্টা ঘুমানোর প্রয়োজন হবে না। আপনি যদি এশার পরে ঘুমান, ফজর নামাজ পড়েন, তারপর আপনি সকালেও পরবর্তীতে ধরেন আপনি মসজিদে নামাজ পড়ে 1 ঘন্টা ব্যায়াম ট্যায়াম করে আরেকটু সময় পেলে ঘুমায় নিতে পারেন, অথবা দুপুরে যদি রেস্ট করার সুযোগ থাকে আপনি ঘুমাতে পারেন। মোট ঘুমাতে হবে 8 ঘন্টা, ঘুমাতে যেতে হবে আর্লি। আমি মানুষকে শেখাচ্ছি রাত 10টা থেকে 2টো গভীর ঘুম হবে, এখানে মেলাটোনিন কনসেন্ট্রেশন বেশি থাকে। ঘুম ভালো হতে হলে আপনি ওই যে রাতে এই যে আলো আপনার চোখে লাগানো যাবে না, স্ক্রিন থেকে দূরে থাকতে হবে। তো এখন এই ভালো ঘুমের কথা সবাই বলে, কিন্তু ভালো ঘুমানোর জন্য টোটাল যে হাইজিন মেনটেন করা, আমি এলাবোরেটলি পরামর্শগুলো দিচ্ছি রুগীদেরকে। আমি ব্যায়ামের উপকারিতাগুলো তুলে ধরছি এবং ব্যায়ামের রকমগুলো তাদের সামনে তুলে ধরছি। আমি রোজার উপকারিতা তুলে ধরছি, আমি খাবারের ভিতরে কোনটা খেলে ভালো, কিভাবে ওজন স্বাস্থ্যকরভাবে কমাতে হবে, আমি টোটাল বিষয়টাতে আমি প্রচুর সময় দিতে হয়। তা আমি ধরেন একটা সেশনে 3-4 ঘন্টা আমি সেশন নিচ্ছি বিনামূল্যে। তো ওখানে ধরেন শয়ে শয়ে রুগী তারা সেশন উপভোগ করছে এবং অনলাইনে অফলাইনে সরাসরিও দেখছে, এবং এটা সরাসরি ব্রডকাস্ট হচ্ছে ইউটিউব এবং ফেসবুকে, এবং সারা বিশ্বের মানুষ দেখতে পাচ্ছে। এখন কারোই ধরেন অতটা সময় নেই যে নিজের খেয়ে বনের মোষ তাড়ানো, তা আমি কাজটা করছি, মানুষকে শেখানোর চেষ্টা করছি। তো এরপরে দেখা যাচ্ছে সে যখন পুরোপুরিভাবে মানতেছে, মানার পরে তার ওষুধ লাগছে না। এখন একটা রুগীর ওষুধ লাগছে না, তাকে ওষুধ কী করে লিখে দিই? এখন আমরা বলেছি যে আপনি খবরদার ওষুধ ছেড়ে দিবেন না, আপনি ওষুধ রাখবেন, তো আপনি ওষুধ ধরে রাখবেন। তো দেখেন আপনার প্রেশার মাপলেন, মেপে দেখলেন প্রেশার 110/70, তো এখন তো খেতে পারলেন না, ঠিক আছে, আপনি তারপরও ওষুধ রেখে দেন, আবার প্রেশার মাপুন, যদি কখনো বাড়ে তখন খাবেন। তো দেখা গেল সে 4 বেলা প্রেশার মাপছে, মেপে দেখে কোনো বেলা বাড়ে নাই, তো পরের দিনও দেখলো বাড়ে নাই, তারপরের দিনও বাড়ে নাই। এখন ওষুধ কিন্তু সে ছেড়ে দেয়নি, কিন্তু খেতে পারছে না। তাহলে দুটো হলো না, এক হলো ওষুধ ছেড়ে দিল, আর একটা হলো ওষুধ খেতে পারছে না কারণ তার প্রেশার নর্মাল। আপনার ডায়াবেটিস সকালে মাপলেন 5.5, আপনি আমার নিয়মে নাস্তা করে দেখলেন আপনার 5.5-6, তাহলে আপনি এখন ডায়াবেটিস ওষুধ কেন খেতে যাবেন? আপনি দুপুরে আমার নিয়মে খেয়ে দেখলেন আপনার সুগার সেই 6ই আছে, আপনি রাতে আমার নিয়মে খেয়ে দেখলেন সুগার সেই 6ই আছে। এখন আপনাকে আমি ডায়াবেটিস ওষুধ লিখে দিলাম এবং বললাম যে সুগার যদি 7-এর বেশি হয়, 8-এর বেশি হয় আপনি খাইয়েন। এখন আপনি না খাইতে পারতেছেন না, দোষটা তো আমার না। আসলে হয়েছে কি, আমরা রুগীদেরকে সময় নিয়ে বুঝাই না, বিস্তারিত বলি না, আর বলি কি রুগী পরামর্শ মানে না। তো দেখেন ডায়াবেটিসের কনভেনশনাল পরামর্শটা কি, যে আপনাকে সবাইকে টাইপ 1-2 যে সকালে উঠে রুটি খাবেন 2টা-3টা, তারপরে কুসুম ফেলে দিয়ে ডিমের সাদা অংশ খাবেন, তারপরে সবজি খাবেন, এইভাবে লেখা থাকে। হ্যাঁ, এবং সাধারণত সয়াবিন তেলে আমরা রান্না করে খাই, আর ডিমটা সাধারণত ফার্মের মুরগির ডিম হয় বা ফার্মেরই কোনো ডিম হয়। এরপর অনেকে সবজি হিসেবে আলুকেও মনে করে আলু ও সবজি, তো আলু খেলে তো সুগার বেড়ে যাবে, তাই না? তো এখন রুটি খাচ্ছে, হ্যাঁ, আবার আবার ডালও লেখা আছে। এরপরে মুড়ি বিস্কিট খই খাবেন, তো একটা বিস্কিট নাকি খাবে, তাহলে দেখেন তার সুগারটা একবার সকালে বাড়লো, আবার একটু পরে নাস্তা করলো মুড়ি বিস্কিট খই, এবার দুপুরে সে আবার ভাত খাচ্ছে, ডাল খাচ্ছে, সাথে মাছ মাংস খাচ্ছে, সেম ওইভাবে রান্না করা, আবার তার সুগার বাড়তেছে। এরপর বিকেলে সে আরেকটা নাস্তা করতেছে, হ্যাঁ, হয়তো ফল খাচ্ছে বা ওই সেই মুড়ি বিস্কিট খই খাচ্ছে, আবার সুগার বাড়তেছে। এরপর রাত্রে সে আবার খেয়াল করেন যে রুটি খাচ্ছে বা ডাল খাচ্ছে, শাকসবজি খাচ্ছে সাথে, বা মাছ মাংস, সেম কথা, ওই যে সেই চাষের মাছ, চাষের মুরগি, চাষের গরু, চাষের ছাগল, চাষের সবজি উইথ সয়াবিন তেলে রান্না, হ্যাঁ, খাচ্ছে। তাহলে কয়বার? 5বার সুগার বাড়ে। এরপর ঘুমানোর আগে সে দুধ খাচ্ছে, তো দুধে আছে ল্যাকটোজ, ফলে আছে ফ্রুক্টোজ, হ্যাঁ, ভাত রুটিতে আছে গ্লুকোজ, তাহলে তার 6বার সুগার বাড়ল। খেয়াল করেন, সবার জন্য এক নিয়ম। আর কি, আপনি ওষুধ খাবেন, ওষুধ যদি না কমে কিছুদিন পর আবার ওষুধ বাড়বে, তারপরে এভাবে চলতে চলতে একসময় আপনি ইনসুলিন নেবেন, তারপরে ইনসুলিন নিতে নিতে একসময় আপনি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, কবরে যাবেন, মানে ইনসুলিন সাথে কবরে যাবেন, এই তো নিয়ম। তাহলে এখন এই ছিল প্র্যাকটিস, এবং সকালে হাঁটবেন, এই এখন এভাবে চলো তো কারো ডায়াবেটিস ভালো হয়। তো এখন আমি যখন বলতেছি যে আপনার সুগার বেশি, তাহলে আপনি ভাত রুটি ফল দুধ সাময়িক স্থগিত করে শাকসবজি মাছ মাংস ডিম খান, এবং আমরা তার হুমায়ের মাপতেছি ইনসুলিন কাজ করছে কিনা, আমরা তার সিপিপটাইড দেখতেছি ইনসুলিন তৈরি হচ্ছে কিনা সঠিকভাবে, আমরা তার ফাস্টিং ইনসুলিন লেভেল দেখছি, ইনসুলিনটা ব্লাড থেকে ক্লিয়ার হয়ে যাচ্ছে কিনা নাকি থেকে যাচ্ছে, এগুলো আমরা দেখছি। দেখে সেইটা অনুযায়ী তার টিজি লেভেল কত সেটা দেখে আমরা তাকে খাবার তালিকা দিচ্ছি। কিন্তু দেখেন আপনি যে কোনো জায়গায় এই যে আপনার হোমায়ার কেউ টেস্ট করাচ্ছে না, আপনার ইনসুলিন লেভেলই দেখছে না, অথচ আমি এরকম অনেক টাইপ 2 ডায়াবেটিস রোগী পেয়েছি যাদের ইনসুলিন অনেক হাই, কিন্তু তাকে ইনসুলিন দিয়েই রাখা হয়েছে।
এখন ইনসুলিন তার হাই, তাকে ইনসুলিন দিয়ে রাখা হয়েছে, হ্যাঁ, এবং ইনসুলিন তৈরি হয় কিনা মাপা হয়নি, এবং সিপিপটাইডও করানো হয়নি, এবং ইনসুলিন দেখা হয়নি, এবং ইনসুলিন সঠিকভাবে কাজ করছে কিনা মানে রেজিস্ট্যান্স আছে কিনা, হোমা আয়া, সেটাও দেখা হয়নি, কিন্তু তার কিন্তু ইনসুলিন চলতেছে। তো এরকম বহু রোগী আছে, তো ওরা যখন আমাদের ফলো করছে, করার পর দেখতেছে যে তার ইনসুলিন এখন কমে যাচ্ছে, সুগার এখন কমে যাচ্ছে, তার এখন ওষুধ লাগতেছে না, তাহলে দুই ব্যাপার হলো না। এখন ওষুধ না লাগলে আমি তার জোর করে কি ওষুধ দিলে হবে? সে এখন যদি তার সুগার থাকে 5, আমি যদি ইনসুলিন দিই তো সুগার নীল হয়ে যাবে, আমি তো চাইলেও তাকে দিতে পারতেছি না। না, আমার জানার বিষয় হলো যে আপনি অন্যদের মতো শুধু ওষুধ না লিখে এই যে লাইফস্টাইল পরিবর্তন করার দিকে আসলেন, এটা আপনাকে কোন বিষয়টা আপনাকে আসলে এদিকে আমি তো ধাবিত ওষুধ করেছে? লিখতে চাই, মানে হয়েছে কি আমি মানে আপনাকে বুঝাই- কোন কোন না না, বিষয়টা আমি এইদিকে আমি lifestyle এর ওষুধ দিকে- লিখতে চাই, জি। ব্যাপারটা খেয়াল করেন। তা আমি যখন, ও আচ্ছা, এই বিষয়টা আগে বলেন, আপনার প্রশ্ন আমি বুঝতে পারছি, তা আমি ওটার উত্তর দিচ্ছি, শোনেন। তারপর এটা একটু বলেন, এই পয়েন্টটা ইম্পর্টেন্ট, হয়তো পরে ভুলে যাব। দেখেন, আমি ওষুধ লিখতে চাই, আমি প্রথমে লাইফস্টাইল দেওয়ার কথা গাইডলাইনে বলছে, আমি তাকে লাইফস্টাইল দেওয়ার পর দেখি যে তার আর ওষুধ লিখতে পারতেছি না, আমি অসহায়, মানে আমি চাই লিখতে কিন্তু লিখতে পারতেছি না, আমি করবো কি? এটা এখন এই ব্যাপারে আসলো কিভাবে, সেটা হলো, ধরেন আমি দীর্ঘদিন আমি ক্লিনিক্যাল প্র্যাকটিস, আমি পাশ করেছি চিটাগং মেডিকেল কলেজ থেকে 2000 সনে এমবিবিএস। এরপরে আমি ইন্টার্নি কমপ্লিট করি, তারপরে আমি চলে যাই উপজেলা মানে লেভেলে আর কি, গ্রামে চলে যাই, কারণ টাকা পয়সার অনেক অভাব ছিল, হ্যাঁ, বাবা মা বড় ছেলে, তো সংসারে অনেক অভাব অনটন ছিল, অনেক ঋণ ছিল, তো এই জন্যে আমি এমন জায়গায় যাই যে আমি 24 ঘন্টা কাজ করে যত পারি আমাকে ইনকাম করতে হবে, করে বাবা মা ভাই বোন এদের খরচ চালাতে হবে, হ্যাঁ, সংসারটা টিকিয়ে রাখতে হবে, তাই না? তা আমি তখন গ্রামে চলে যাই। তো গ্রামে যাওয়াতে একটা সুবিধা হলো কি, যে আমি একটা হাসপাতালে, আমি ওখানকার ডাক্তার, তো আমি প্রচুর রুগী দেখার আমার সুযোগ তৈরি হয়, এবং রুগীরা আমাকে ভালোবাসতো। আমি রুগীদের সাথে কথা বলতাম, তাদেরকে বোঝানোর চেষ্টা করতাম কোন টেস্টটা কেন দিছে, এখন যেমন বুঝে তখনও আমি বোঝানোর চেষ্টা করতাম। তো এরা এতে অনেক খুশি হতো যে কোন ওষুধটা কেন দিছে, ওদের বোঝানোর চেষ্টা করতাম। কেউ বুঝতো কেউ বুঝতো না, বাট খুশি হতো যে না, আমাকে তো একটু বুঝায় বলছে, টেস্টটা কেন করাইছে বলছে, হ্যাঁ, আমার কাছে জিজ্ঞেস করছে করাবো কিনা, ওষুধটা কোনটা কেন খাইতে হয় সেটাও একটু বলছে, তাহলে এই ব্যাপারটা তারা খুব পছন্দ করতো। তো এটা আমার ভিতরে কেন জানি ছিল, তো এটা তারা পছন্দ করতো। যাই হোক, তো এখন আমার যে রুগীগুলো দীর্ঘদিন আমি চিকিৎসা করেছি, আমি ওখানে 19 বছর ছিলাম দাগনভূঞাতে, হ্যাঁ, তো তারা 19 বছর ধরে আমার চিকিৎসায়, কিন্তু তাদের ডায়াবেটিস ভালো হয়ে যায়নি, প্রেশার ভালো হয়ে যায়নি। তা আমার তখন চিন্তা হলো, এটা 2006 সালের ঘটনা, আমি হজে গেলাম, হজে গিয়ে আমি হেরা গোয়াতে উঠতে গিয়ে ওই যে সেই জাবালে নূর, বুঝছেন, বুঝলাম যে আমার ফিটনেস তো ভালো নেই। মানুষের চিকিৎসা করছি কিন্তু আমি আমি নিজে মানে আমার কোনো রোগ ছিল না, কিন্তু রোগ ছিল না তো কি হয়েছে, কিন্তু আমার তো ফিটনেস ভালো না, আমি তো ডাক্তার, এটা তো বুঝছি যে আমার ফিটনেস ভালো না, আমি হাঁপাচ্ছি। আর আসলে আমরা তো পাহাড়ে ওভাবে ওঠা হয়, তো জীবনে হয়তো দেখেন পাহাড়ে ওঠা ওটাই ধরেন প্রথম। তো এখন ওই যে পাহাড়ে উঠতে যে আমি সাফার করলাম, তখন আমার মাথায় ওই যে আল্লাহই হয়তো দিয়েছে যে না, তোমাকে ফিট হতে হবে, তুমি ডাক্তার, তুমি মানুষকে সুস্থতার পরামর্শ দাও, নিজে যদি পাহাড়ে উঠতে না পারো তাহলে তোমার তো ফিটনেস নেই। তা আলহামদুলিল্লাহ ওই যে আমি হাঁটা শুরু করছি, বুঝলেন, ওই যে আমি আরাফাতের ময়দানে হেঁটেছি, ওই যে তাওয়াফ করেছি, ওই যে হাঁটা আমি কিন্তু ছাড়িনি এখনও, মানে আমি এখনও ধরেন কিছু না কিছু করি, হয়তো জিম করি, নাহলে খেলাধুলা করি, নাহলে দৌড়াই, নাহলে সাইকেলিং করি, নাহলে সুইমিং করি, ভাই আমি কিছু একটা করি, ওই 2006 সাল থেকে শুরু হয়েছে। তখন আমি এখন ওজন কমাবো, হ্যাঁ, এখন আমি যে পরামর্শ রুগীদেরকে দেই, তা এখন আমি মানা শুরু করলাম, মাইনে দেখি যে আমার অবস্থা খারাপ, অল্প অল্প খেয়ে মেজাজ খিটখিটি হয়ে যাচ্ছে, রুগীদের সাথে খারাপ ব্যবহার করা শুরু হয়ে গেছে, কিরে মেজাজ ভালো থাকে না, হ্যাঁ। আর ওখানে তো আমার প্রচুর পেশেন্ট ছিল, তো খুব চাপ ছিল, সরকারি হাসপাতালে তো কখনো অনেক রোগী। সরকারি না বেসরকারি, কিন্তু আমার ওখানে খুব চাপ ছিল, আমি ধরেন সারা রাত ওটি করতে হয়েছে, দেখা গেলো সকালে আবার ডিসচার্জে দিতে হচ্ছে, আবার নতুন রুগী ভর্তি হচ্ছে, ওদের ফ্রেশ অর্ডার করতে হচ্ছে, আবার বাইরে থেকে আউটডোর রুগী দেখতে আছে, মানে সকালে মানে একটা বিশাল হাঙ্গামা আর কি, হ্যাঁ। তো ওখানে মাথা ঠান্ডা রাখা তো খুবই মুশকিল। আর রুগীরা তো ধরেন রুগী বোঝানো যায়, রুগীর পার্টি বোঝানো যায় না, রুগী আসছে একজন, পার্টির সাথে আসছে আরও মেলা কয়েকজন, তো তাদেরকে বোঝানো আরও মুশকিল, হ্যাঁ। তো যাই হোক, এই যে চাপের ভিতরে তখন আমি দেখলাম যে আমি যে কম কম খাচ্ছি, বারবার খাচ্ছি, অল্প অল্প খাচ্ছি, এতে আমি আরও দুর্বল ফিল করছি, এবং সব দিকে আমার দুর্বলতা চলে আসতেছে। আমি বললাম তাইলে কিভাবে হবে, এখন তো আবার বাধ্য হয়ে আবার খাওয়া শুরু করলাম, যেটা ঘটে আর কি, বুঝলেন, মেটাবলিজম স্লো হয়ে যায়। তো এখন ওইটা করতে গিয়ে আমি বললাম, আরে রুগীরা তো তাহলে ঠিকই বলে যে ওজন কমে, কিন্তু আবার কেন খাওয়া শুরু করে, আসলে তো ঠিক, ওরা তো মানে মেজাজ খারাপ হয়ে যায়, ওরা তো না খেয়ে পারে না, তখন তো আবার খায়, আবার খেলে তো আবার মোটা যায়। আর আমি তো ওকে বকা দেই, আপনি তাহলে নিয়ম না মানলে আপনি ভালো হবেন কেমন? এখন নিয়মটাই যে ভুল, এটা তো আর বুঝি নেই,
এখন নিজে মানতে যে টের পাইছি নিয়ম তো ভুল, তখন থেকে আস্তে 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 মানুষকে এই যে পরামর্শ দেওয়ার ক্ষেত্রে এবার ওই যে ধীরে ধীরে ইন্টারনেট আসলো, তারপর ইন্টারনেটে সার্চ করা, বিভিন্ন গবেষণাপত্রগুলো পড়া, এছাড়া আমার সেলফ স্টাডি। আমি ওই যে বারডেম থেকে কিন্তু সিসিডি করেছি ইংল্যান্ডে, হ্যাঁ আমি ওই যে ডিপ্লোমা মডিউল, হ্যাঁ ডায়াবেটিসের উপরে, সেটা কমপ্লিট করেছি ওপেন ইউনিভার্সিটির একটা ইয়ে থেকে। ওটা অ্যাক্রিডিটেড একটা প্রোগ্রাম ওপেন ইউনিভার্সিটির, তো ওখান থেকে আমি ডিপ্লোমা মডিউল কমপ্লিট করে এরপর আমি এটা নিয়ে বিস্তর পড়াশোনা করা শুরু করলাম। এবং আমার মনে আছে আমার যখন বারডেমে আমি যখন সিসিডি করি তখন আমাদের একটা কনফারেন্স হয়েছিল। আমি তখন জিজ্ঞেস করলাম, তখন যারা স্যার ছিলেন, যারা আমাদের সার্টিফিকেট দিয়েছেন, আমি বললাম স্যার আমার বাবা মার ডায়াবেটিস আছে, ফ্যামিলিতে আছে, আমার কি বাঁচার কোনো উপায় আছে নাকি আমার হবেই? তো উনি বললেন যে হ্যাঁ এটা হয়তো হবেই, তবে তুমি ডিলে করতে চাইলে তুমি হয়তো এক্সারসাইজ করতে পারো, মানে এইভাবে দেখতে পারো যে তুমি যদি প্রপার একটা ডিসিপ্লিন ফলো করো। তখন কিন্তু আমাকে স্যার এই কথা বলেছে, কিন্তু আমি তখন কিন্তু ওই কাজটাই ভালো করে করতেছি, বুঝছেন, যে আমি ওই যে খাওয়ার পরামর্শ, ডিসিপ্লিনের পরামর্শ, ওই যে ব্যায়ামের পরামর্শ, ঘুমের পরামর্শ, রোজার পরামর্শ, এগুলো সব কম্বিনেশনে দিচ্ছি। এখন দিতে গিয়ে দেখি যে এগুলো দিলে আর ওষুধ লাগতেছে না। তার মানে এর আগে আমি যখন ওই যে তাকে 6 বেলা খেতে দিয়েছি, ওই যে ভাত রুটি ফল দুধ ছোট ছোট করে অল্প অল্প করে ফ্রিকোয়েন্ট, মানে অল্প করে বারবার খাওয়া, তো তখন দেখলাম তার ওষুধ বাড়তেছে এবং ওষুধ থেকে আসলে ইনসুলিনে যাচ্ছে। দেখেন এখন যখন আমি লাইফস্টাইল পরামর্শ ভালো করে দিলাম, এখন রুগীদেরকে যখন আমি বুঝাই যে দেখেন এটাতে এই উপকার, এটাতে এই উপকার, ঘুমের এই উপকার, ব্যায়ামের এই উপকার, এই যে যেমন আমি বললাম গ্লুট4 ট্রান্সলোকেশন হবে, আপনার সুগার মাসেলে ঠাস করে ঢুকে যাবে, ইনসুলিন ছাড়াই ঢুকে যাবে যদি আপনি হাই ইন্টেন্সিটি করতে পারেন। এই যে যেটাকে আমরা বলি হাই ইন্টেন্সিটি ইন্টারভ্যাল ট্রেনিং, মানে আমি বোঝানোর জন্য বলি পাগলা কুকুরে তাড়া করলে যে জোরে দৌড় মারে সেই দৌড়, হ্যাঁ। তো এটাতে আবার পাবলিক আবার খুব মানে ইন্টারেস্ট পায় যে ওই পাগলা কুকুরের তাড়ার দৌড়, হ্যাঁ। মানে আপনি ধরেন 3 মিনিট আপনি মনে করেন হাঁটলেন, আগে প্রপারলি ওয়ার্ম আপ হতে হবে, হেঁটে 30 সেকেন্ডে আপনি খুব স্পিডে দৌড় মারলেন, ধরে আরও 3 মিনিট আপনি হাঁটলেন, হেঁটে আরও 30 সেকেন্ড, এটাকে বলে হাই ইন্টেন্সিটি। হাই ইন্টেন্সিটি অনেকভাবে করা যায়, সাঁতারে করা যায়, সাইক্লিংয়ে করা যায়, ব্যাডমিন্টনের সময় আমরা যখন র্যালি বড় হয় তখন এমনি হাই ইন্টেন্সিটি হয়ে যায়, সবাই একটু হাঁপায় টাপায় জিরায় টেরায় নেয়, হ্যাঁ। তো হাই ইন্টেন্সিটি অনেকভাবে করা যায়, এমনকি এমন ওয়েট নিয়েও করা যায়। তো এই হাই ইন্টেন্সিটি ট্রেনিংয়ে মানে মাসেলের ভিতরে সুগারটা সরাসরি আমি যখন তাকে এক্সপ্লেন করতেছি যে আসলে এক্সারসাইজ ডায়াবেটিসের একটা ওষুধ, ঘুম ডায়াবেটিসের একটা ওষুধ, রোদ ডায়াবেটিসের একটা ওষুধ, হ্যাঁ, রোজা ডায়াবেটিসের একটা ওষুধ, তাহলে এতগুলো ওষুধ আপনাকে আমি দিচ্ছি, তো এই ওষুধগুলো আপনি যদি সঠিকভাবে ব্যবহার করেন তাহলে আপনার আর ওই মেডিসিন যেটা কেমিক্যাল ওষুধ লাগতেছে না। বিলিভ মি, আমি ওষুধ নিয়ে বসে আছি দেওয়ার জন্য, কিন্তু যারা লাইফস্টাইল মানতেছে তাদের এখন ওষুধ দিতে পারতেছি না। আপনি রোজাকে খুব বেশি উৎসাহিত করেন রোজার ব্যাপারটা, রোজার মাধ্যমে যে চিকিৎসা সম্ভব এটা আপনি কিভাবে পেলেন? ও এটা তো আমি না, জাপানি বিজ্ঞানী অসীম, উনি তো নোবেল প্রাইজ পেয়েছেন এটা দিয়ে, উনি নোবেল প্রাইজ পেয়েছেন, এটা নিয়ে বিস্তর গবেষণা আছে, হ্যাঁ। এটা আপনার নিউ ইংল্যান্ড জার্নাল অফ মেডিসিন, এটা নিয়ে একেবারে রিভার্সাল অফ দ্য এজিং অ্যান্ড ডিজিজ প্রসেস, এটা একটা বেশ রিভিউ জার্নাল আছে, এখানে প্রায় 70-80টা মানে মানে যেগুলো পাবলিকেশন সেটা নিয়ে ওটা সামারি করেছে, এটা আপনি দেখতে পারেন, হ্যাঁ। দ্য নিউ ইংল্যান্ড জার্নাল অফ মেডিসিন, আপনি সার্চ দিবেন দ্য নিউ ইংল্যান্ড জার্নাল অফ মেডিসিন, হ্যাঁ, রিভার্সাল অফ দ্য এজিং অ্যান্ড ডিজিজ প্রসেস, হ্যাঁ। তো এখানে ফাস্টিং উইথ ক্যালোরিক রেস্ট্রিকশন দুটো জিনিসকে একত্রিত করা আছে, অর্থাৎ কি যে একে তো জাপানি বিজ্ঞানী, এটা তো নোবেল প্রাইজ পাওয়া একটা আপনার মানে বিজ্ঞান, যেটাকে আমরা ব্যবহার করছি না। এখন যদি আমি একটা পাল্টা প্রশ্ন করি সুযোগ আছে কিনা, যেমন ধরেন যেখানে একেবারে গবেষণালব্ধ সত্য তথ্য আছে যে আমরা যদি ফাস্টিং সঠিকভাবে করতে পারি আমার সেলুলার ওভারলোড কমে যায়, আমার ওজন কমে, আমার কোষের ভিতরের যে চর্বি সেটা বার্ন হয়, আমার মেটাবলিক সুইচিং হয়, হ্যাঁ ঠিক মেটাবলিক সুইচিং হয়, অর্থাৎ আপনি সুগার বার্ন করছিলেন এখন আপনি ফ্যাট বার্ন করতেছেন, ঠিক আছে। তো মেটাবলিক সুইচিং হয়, হ্যাঁ এই জিনিসগুলো, তাহলে অটোফেজি হয়, তাহলে অটোফেজির মাধ্যমে কোষটা ক্লিন হয়, কোষের অতিরিক্ত চর্বি যেমন গলছে, হ্যাঁ আমি যেমন খালি পেটে ব্যায়াম করছি তো ফ্যাট বার্ন হচ্ছে, ঠিক একইভাবে যেগুলো প্রোটিন, যেগুলো ধরেন আপনার যে কোনো প্রোটিন সংশ্লেষণ যখন হয়, প্রোটিন যখন প্রোডাকশন বা তৈরি হয় শরীরের ভিতরে, প্রোটিন সিনথেসিস যে প্রক্রিয়া, কিছু ডিফেক্টিভ প্রোটিন তো তৈরি হয়, যেমন আমরা ধরেন যে কোনো কাঁচ তৈরি করছি, গ্লাস তৈরি করছি, তো কিছু ডিফেক্টিভ হয় না, কিউসির কাজ কি, ডিফেক্টগুলোকে ফেলে দেওয়া, হ্যাঁ কিউসির কাজ কি। তাহলে আমার বডিতে যেগুলো ওই যে ডিফেক্টিভ সেগুলো তো ওগুলো ছিল কোষের ভিতরে ছিল, এখন যখন আপনি রোজা রাখলেন, ফাস্টিং করলেন, অনেকক্ষণ না খেয়ে আছেন, তখন বডি খুঁজে খুঁজে দেখবে আমার কী কী এনার্জি আমি ব্যবহার করতে পারি, ওই যে ফ্যাট থেকে সে বার্ন করছে, হ্যাঁ ফ্রি ফ্যাটি অ্যাসিড কিটোন বডি, ওটাতে সে এনার্জি হিসেবে বার্ন করছে, ওই যে প্রোটিনগুলো রয়ে গেছে ওগুলোকে সে রিসাইকেল করে, মানে ভাঙাচোরা কাছ থেকে নতুন গ্লাস বানানো, তো সে কী করছে ওই প্রোটিনকে রিসাইকেল করে নতুন ব্যবহারযোগ্য
মানে স্বাস্থ্যকর প্রোটিন, ভালো আমার শরীরের জন্য উপযুক্ত, সেটাকে সে ওই যেগুলো মানে কি ছিল একেবারে জাঙ্ক ছিল, হ্যাঁ, সেগুলোকে নিয়ে ওই যেগুলো ডিফেক্টিভ ছিল সেগুলোকে আবার সে নতুন করে রিসাইকেল করে নতুন ভালো প্রোটিন তৈরি করছে। খেয়াল করেন, এমনকি বিভিন্ন অর্গানেলসগুলো মানে একটা খারাপ সেলকে প্রতিস্থাপিত করতে পারে, বা সেলের ভিতরে কোনো একটা জিনিস ভালো না, মানে যে কোনো ধরেন অর্গানেলসের কোনো একটা জায়গা, সেটাকে আবার সে ভালো একটা দিয়ে আপনার প্রতিস্থাপিত করতে পারে। এটা তো হচ্ছে নোবেল প্রাইজ পেয়ে গেছেন এটা আবিষ্কার করে, ব্যাপারটা বুঝতে পারছেন? তাহলে আমরা কি করছি দেখেন, যদি কেউ 6 বেলা খায় বারবার, সকালে একবার, একটু পরে নাস্তা, আবার দুপুরে, আবার বিকেলে, তাহলে তার অটোফেজি ওইভাবে চালু হতে পারবে না কোনো দিনই। অটোফেজির চালু শর্ত হলো হয় আপনাকে 18 ঘন্টা ফাস্টিং করতে হবে বা 20 ঘন্টা। কারণ ধরেন আপনার যদি সুগার যতক্ষণ নর্মাল না হবে, ইনসুলিন যতক্ষণ নর্মাল না হবে, হ্যাঁ, এমটরকে আপনি সঠিকভাবে যদি সাপ্রেস না করতে পারেন, তাহলে আপনার অটোফেজি চালু হবে না ওইভাবে। এমনি ছোটো মাত্রায় তো অনেক জায়গায় চালু থাকে, ওভারঅল চালু হবে না, ব্যাপারটা বুঝতে পারছেন? তাহলে এখন অটোফেজি বন্ধ করতে হলে কী করতে হবে? আমাকে খালি সারাদিন খাইতে হবে। এখন আমি যদি প্রশ্ন করি যে আমরা যে অটোফেজিটাকে বন্ধ করে রাখছি, তাহলে অটোফেজি খুব খারাপ জিনিস। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখতে কেন বললেন? তাহলে রোজা রাখলে খেয়াল করেন, রোজার মাসে কি হয়, ডায়াবেটিস রোগীর ডায়াবেটিসের ওষুধ কমিয়ে দিতে হয়, প্রেশারের রোগীর প্রেশার ওষুধ কমিয়ে দিতে হয়। এখন আমি যদি রোজাটাকে আরেকটু এক্সটেন্ড করে নিয়ে যাই, ধরেন 1 মাস রোজা রেখে আমার ডায়াবেটিস ওষুধ অর্ধেক হলো, তাহলে 2 মাস রেখে আমার ডায়াবেটিস ওষুধ 3 ভাগের 1 ভাগ হলো, 3 মাস রোজা রেখে আমার ডায়াবেটিস ভালো হয়ে গেল, ব্যাপারটা বুঝতে পারছেন? তা আমরা হয়তো টানা রোজা না দিলেও ধরেন সপ্তাহে কেউ 3 দিন রাখে, 4 দিন রাখে, এইভাবে রাখে, রেখে সে দেখা যাচ্ছে যে ভালো আছে। এমনকি আপনি শুধু যে রোজা রাখতে হবে তা না, আপনি চাইলে ওয়াটার ফাস্টিং করতে পারেন। আপনি চাইলে এমনকি ধরেন আপনি ফাস্টিংয়ে আছেন কিন্তু আপনি ব্ল্যাক কফি খেলেন, বা আপনি এই যে গ্রিন টি খেলেন, বা আপনি একটু ভিনেগার খেলেন, বা আপনি শুধু একটু হলুদ খেলেন, হ্যাঁ, তো এগুলো খেলেও তো আপনার ফাস্টিং চলতেছে। এমনকি ফাস্টিং মিমিক একটা ডায়েটই আছে, মানে আপনি ওইভাবে হয়তো মাছ মাংস ডিম না খেয়ে আপনি হয়তো একটু মনে করেন বোন ব্রোথ খেলেন, কিন্তু ফাস্টিং করতেছেন, কিন্তু বোন ব্রোথ একটু খেলেন, বা আপনি 1 চামচ এমসিটি খেয়ে নিলেন, বা 1 চামচ আপনি নারকেলের তেল খেয়ে নিলেন, ব্যাপারটা বুঝছেন? কিন্তু আপনার ফাস্টিংটা এক্সটেন্ড করার জন্য আরেকটু সুবিধা হলো। বা আরও করা যায়, যেমন আপনি এমন খাবার খেলেন যেখানে শাকসবজি, শুধু সালাদ শাকসবজি খেলেন, আর কিছুই খেলেন না, ওই শাকসবজির সাথে আপনি একটু হয়তো অলিভ অয়েল দিয়েছেন, তো এইভাবে ধরেন আপনি কয়েকদিন চলতে পারেন। আপনি শাকসবজি খেয়ে তো অনেকে 5-6 দিন চলতে পারে। কিন্তু আমরা যেটা করি যে রোজা সারাদিন রোজা রেখে ইফতারের সময় যা খাই, সেটা কি পরে স্বাস্থ্যকর হয়? মানে আমাদের প্রচলিত যে খাবারগুলো, প্রচলিত যেটা, আমি এটা নিয়ে খুব অবাক যে দেখেন, মানে ঠিক যে খাবারগুলো খেলে ধরেন আপনি সারাদিন রোজা রেখে আপনার যদি অটোফেজি হচ্ছে, খেয়াল করেন, তারপরে আপনার হয়তো ডিটক্সিফিকেশন হচ্ছে, হ্যাঁ, সেলুলার ডিটক্সিফিকেশন, ইনফ্লামেশন কমে যাচ্ছে, এগুলো সব এভিডেন্স বেসড, এবং রোজাকে ক্যান্সারের চিকিৎসা হিসেবে দেখা হচ্ছে। রোজাতে কিন্তু এখানে ধরেন আপনার যে আমাদের বয়সজনিত যে প্রবলেম, অর্থাৎ আমাদের যে কগনিটিভ ফাংশন, সেটাতে উপকার পাওয়া যায়, ব্রেন ফাংশন উপকার পাওয়া যায়, ব্রেন ড্রাইভ নিউরোট্রপিক ফ্যাক্টর, হ্যাঁ, বিডিএনএফ, হ্যাঁ, যদি আপনি ফাস্টিংয়ের সাথে এক্সারসাইজ কম্বিনেশন করেন, এই যে ব্রেনের গ্রোথ ফ্যাক্টর বিডিএনএফ, এটা আপনার রিলিজ হবে। আপনার এখানে কিটোন বডি, যে আপনার এটা সিগন্যালিং পাথ হিসেবে কাজ করে, হ্যাঁ, আপনার নিউরোপ্লাস্টিসিটি, নতুন নার্ভের যে কানেকশনগুলো সে তৈরি করে, নিউরোপ্লাস্টিসিটি, হ্যাঁ, তো এবং এটা হচ্ছে যে আপনার নিউরোজেনেসিস করে, নতুন নার্ভ সেল তৈরি করে, তো এটার অনেকগুলো আসলে আপনার বেনিফিট আছে। তো যাক, আপনি প্রশ্নটা কি করছিলেন? আমি প্রশ্ন করেছি যে আমরা ইফতারিতে যা খাই, এটাই আসতেছে। এখন ধরেন এই যে বেনিফিটগুলো আমি বললাম, এখন এই বেনিফিটকে ধ্বংস করার জন্য যে খাবারটা দরকার, আমরা কেন জানি বেছে বেছে সেগুলো খাই, একেবারে 2-3 গ্লাস শরবত, পেঁয়াজু, বেগুনি, ডুবো তেলে ভাজা, এবং সাধারণত সয়াবিন তেলে, এবং শাহী জিলাপি খায়। দেখেন খেয়াল করে, যেখানে জিলাপি দেখেন আটার ভিতরে আছে গ্লুটেন, গ্লু আঠা, তারপর হাইব্রিড, জেনেটিক্যালি মডিফাইড, কেমিক্যাল ফার্টিলাইজার, পেস্টিসাইড, গ্লাইফোসেট রেসিডিউ, হেভি মেটাল রেসিডিউ, আর্সেনিক, এর সঙ্গে হাইড্রোজ দিয়ে তারপর এর ভিতরে নষ্ট তেল দিয়ে খামি বানায় তারপর এটা মানে ওই গামছা দিয়ে ঢেকে রাখে, যেটা কিনা ও বগল টগল মোসে টোসে সেরকম একটা, হ্যাঁ, ঢেকে রেখে মানে এটারে পবিত্র করে। এরপরে যখন সে এটারে ডুবো তেলে ভাজে, ওই যে জিলাপির প্যাঁচ, হ্যাঁ, তাহলে ওই হাইড্রোজ কিন্তু এটা খুব ইম্পর্টেন্ট, হ্যাঁ, হাইড্রোজ দেয়। তারপরে এইভাবে জিলাপির প্যাঁচ দেয়, দেখবেন যে ওটা আলকাতরা, ওটা তেল না, ওটা আলকাতরা, মানে রিপিটেড হিট, এটা হলো অ্যাক্রিলামাইড। এটারে রিপিটেড করতে ওটারে আমি বলি পোড়া মোবিল বানাইছে। ওই পোড়া মোবিলের মধ্যে সুবনি দিয়ে উঠানোর পরে, এটা তো একটা বলাই হয়নি, এখানে যে মানে রং দেওয়া হয় সেটা হলো কাপড়ের রং, হ্যাঁ, আপনি তো এগুলো জানার কথা, যেহেতু হ্যাঁ প্রচুর রিপোর্টিং হয়েছে, হ্যাঁ, এটা নিয়ে প্রচুর রিপোর্টিং হয়েছে। তো এখন এই যে রং, এরপরে যে ঘন চিনিতে চুয়ায়, মানে যে চিনিতে চুয়ায়, চিনির শিরা, হ্যাঁ, সেখানে 75% ঘন চিনি। তাহলে এখন আপনি এটাকে শাহী জিলাপি
তবারক হিসেবে খাচ্ছেন, বা ইফতারিতে আপনি খাচ্ছেন, বা সাথে বুরিন্দা খাইতেছেন, ছোলা বুট মিশাইয়া, হ্যাঁ, তারপর পেঁয়াজু বেগুনি, তারপর আলুর চপ, তারপর ডিমের চপ, কত কিছু মিক্সড করে এই যে ভাজা পোড়াগুলো এতগুলো খাচ্ছেন, মানে এটাতে কি হয়, সারাদিন আপনি যতটুকু উপকার পেয়েছিলেন সব একত্রিতভাবে ধ্বংস করে তার উপরে আরও কিছু যদি কিছু থাকে সেটা সব একত্রিতভাবে এটাকে নষ্ট করার জন্য এর চেয়ে ভালো বুদ্ধি আর হয় না। আপনি ইফতারিতে আদর্শ খাবার কি বলবেন? আমি ইফতারিতে আমি যেমন ধরেন রোজা গত সপ্তাহেও মানে রেখেছিলাম, প্রতি সপ্তাহে রাখার চেষ্টা করি। হ্যাঁ, এ সপ্তাহে হয়তো এই যে সোমবারে রাখবো ইনশাল্লাহ, যদি মানে কোনো অন্য কোনো ফাংশন না থাকে হয়তো বুধ বৃহস্পতিবারেও রাখবো। তা আমি সাধারণত 3টা 2টো রোজা চেষ্টা করি। তা আমি আলাদা কোনো খাবার নেই, আমি রাতে যে খাবারটা খাই, আমি ইফতারিতে একটু ডাবের পানি খাই, অল্প একটু ডাবের পানি খাই, এসে রাতের খাবারটা খেয়ে নিই। তো রাতের খাবার কি খাই, ধরেন কখনো ব্ল্যাক রাইস খাই, কখনো বাকুইটের রুটি খাই, সাথে হয়তো মাছ খাই, মাংস খাই, শাকসবজি খাই, এই ব্যাস। আর সেহরিতে লবণ মেশানো পানি খায়, কখনো হয়তো কিছুই খাওয়া হয় না। এই হলো আমার রোজা। 5 ওয়াক্ত নামাজ আমাদের শরীর সুস্থ রাখার জন্য কতটুকু ভূমিকা রাখে, এটা কি কি হচ্ছে, ভূমিকা রাখে? এটা নিয়ে আমি না অনেক চিন্তা ভাবনা করেছি। দেখেন, যদিও আলেমরা ভালো এটার উত্তর দিতে পারবেন, কিন্তু আমার যেটা মনে হয়েছে যে আল্লাহ তাআলা ডিসিপ্লিন পছন্দ করে। এর প্রমাণ কি? প্রমাণ হলো চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, হ্যাঁ, তাদের কক্ষপথে মানে বিচরণ করে, নির্ধারিত কক্ষপথে করে। হ্যাঁ, এবং তারা সাঁতার কাটছে। দেখেন, কারো কোনো বাইন্দে টাইন্দে রাখে নাই, হ্যাঁ, সবাই শূন্যের মধ্যে একে অপরকে এমনভাবে আকর্ষণ করে রাখে, হ্যাঁ, যেমন ধরেন সূর্য চন্দ্রকে, চন্দ্র সূর্যকে, পৃথিবী সূর্যকে, সূর্য পৃথিবীকে এমন একটা সুন্দরভাবে আল্লাহ তাআলা এটা ইকুইলিব্রিয়াম তৈরি করেছেন, এত সুন্দর যে এটা মানে সবাই আল্লাহর হুকুম মানে। পাখিরা ভোরে ওঠে, পাখিরা অ্যালার্ম ক্লক, ওরা ঠিক সন্ধ্যার ভিতরে কিচিরমিচির করে ঘরে ফিরে আসে। হ্যাঁ, চমৎকার না সিস্টেমটা? এখন ওদের স্বাধীনতা আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন, কিন্তু ওরা স্বাধীনভাবেই ওরা আল্লাহকে মেনে যাচ্ছে। বনের পশু পাখিরা, খেয়াল করছেন ব্যাপারটা? হ্যাঁ, তাহলে ওরা তো ডিসিপ্লিন মানতেছে, কারণ কি ন্যাচারাল ক্লকের সাথে তারা মার্জ করা। কিন্তু মানুষের স্বাধীনতা আছে অমান্য করার বা মান্য করার। তো এটা হলো আল্লাহর দেওয়া পরীক্ষা, যে আপনি ডিসিপ্লিন মানবেন কি মানবেন না। তো এখন এই ডিসিপ্লিন মানার যে প্রথম যে শর্ত, আপনি নামাজ পড়তে হবে। ইসলামে আপনি যখনই ধরেন কালেমাতে বা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বললেন, সাথে সাথে এরপরে নামাজ কাজ আপনার কি? উপর ফরজ। নামাজ। তাহলে এই যে নামাজ পড়লে কি হবে দেখেন, সার্কাডিয়ান রিদম, এইটা বিজ্ঞান বলছে সার্কাডিয়ান রিদম। সার্কাডিয়ান রিদম মানে হলো আপনার শরীরের ভিতরে একটা দেহ ঘড়ি আছে। যেমন ধরেন আজকে আমি ফজরের সময় কোনো কারণে অ্যালার্ম হয়তো দেওয়া হয়নি বা বাজেনি, বা আমি হয়তো শুনিনি, বা হয়তো মোবাইল দূরে ছিল, হয়তো উপরে কোনো কাপড় চোপড় ছিল, যেটাই হোক, এখন আমি কিন্তু ঠিক ঘুম ভেঙে গেছে, এবং ঘুম ভেঙে আমার মনে হয়েছে মানে টাইম হয়ে গেছে। তা আমি ঠিকই উঠে আর কোনো কিছু চিন্তা না করে ওয়াশরুমে গেলাম, সঙ্গে সঙ্গে আজান দিল। তার মানে কি আমার ক্লক ঠিক আছে, আমি বুঝতে পারলাম। তো এরকম অনেকে আছেন, আপনি সকালে 5টায় অ্যালার্ম দিয়েছেন, দেখবেন যে আপনি 5টা বাজার 2 মিনিট আগে আপনি সজাগ ঠিকই পেয়ে উঠে গেছেন। গেছে। ঠিক, তাহলে আপনার একটা ঘড়ি আছে না শরীরের ভিতরে, ঠিক ন্যাচারাল ক্লক, মানে ধরেন সূর্য ঘড়ি, চন্দ্র ঘড়ি, দিবারাত্রের যে ঘড়ি, এটার সঙ্গে যখন আপনার ক্লকটাকে অ্যালাইন থাকবে, তখন এটা হলো সার্কাডিয়ান রিদম, আপনার ঠিক আছে বুঝতে হবে। তাহলে দেখেন, সার্কাডিয়ান রিদম ঠিক রাখার জন্য সবচেয়ে ভালো বুদ্ধি কি? সূর্য ওঠার আগে আপনি মসজিদে হাজির। জি। এবং এখানে আরও কয়েকটা বিষয় আছে। এক হলো ভোরে ওঠা, খুবই উপকার। ভোরের বাতাসটা খুবই খুব উপকার। সকালে উঠে হেঁটে হেঁটে মসজিদে গেলেন, সেটা আর একটা উপকার। এবং ওই সময় কেউ লিফট চালুও করে না, তো আপনি 6তলায় থাকলে হেঁটে হেঁটেই যেতে হবে, দারোয়ানকে ঘুম থেকে উঠাইতে হবে, গেট খোলাইতে হবে। হ্যাঁ, এবং ভোরে আমি যখন বের হই আমার যেটা মনে হয় পাখির যে আওয়াজটা, হ্যাঁ। এটা একেবারে আমার ব্রেনে আঘাত করে, যেটা ওরা জিকির করে, আল্লাহর জিকির করে, যেটা অন্য সময় হয় না, কারণ অন্য সময় গাড়ির সাউন্ড থাকে। পাখিরা তো সুযোগই পায় না। হ্যাঁ, ওরা ডাকলেও আপনি হয়তো শুনবেন না। হ্যাঁ, আর ওরা ডাকে তো ওই সময়টা ভালো, একসঙ্গে সবাই মিলে। হ্যাঁ, তোরা হয়তো আল্লাহর জিকির করছে। তো যাক, আপনি হেঁটে হেঁটে গেলেন, খেয়াল গিয়ে আপনি তো পাক পবিত্র হয়ে গেছেন। তো এটা হাইজিন মেনটেন করা তো স্বাস্থ্যের জন্য ভালো। আপনি নাকের মধ্যে পানি দিয়েছেন। এখন উজুর যে ব্যাপারটা, কারণ উজু ছাড়া তো নামাজ হবে না। তাহলে উজু করার ক্ষেত্রে দেখেন, কোভিডে আমরা নাক ধুইতে বলছি, মুখ ধুইতে বলছি, তো এই কথা তো আমরা অনেকদিন আগে থেকে ইসলাম আমাদের বলছে। পবিত্র হলেন, গিয়ে আপনি কি করলেন, ওখানে গিয়ে আপনি দোয়া দুরুদ পড়ে যেই মসজিদে ঢুকবেন, মনে হবে যে আপনার শরীরটা হালকা হয়ে গেছে, মানে কারণ আপনার তো পাপের বোঝা তো বাইরে, হ্যাঁ, ওটা তো আর ভিতরে যাচ্ছে না। হ্যাঁ, আপনি তো নিষ্পাপ হয়ে ঢুকলেন। হ্যাঁ, তো এখন এটা দেখবেন একটা অন্যরকম মজা, তাতে করে হয় আমাদের ভ্যাগাস স্টিমুলেশন হয় এবং আমাদের মানসিক প্রশান্তি ঘটে। এরপর আমাদের কমান্ড মানা, অর্থাৎ আল্লাহু আকবার ইমাম সাহেব বললে পরে আমরা সারিবদ্ধভাবে দাঁড়াবো, একটা শৃঙ্খলা। এরপরে লাইক মাইন্ডেড পিপল, আমি সকালে যেখানে নামাজ পড়ি, তো
অন্য যারা পড়ে তা আমরা একে অপরকে চিনি, তাদের সাথে আমার একটা সামাজিক ব্যাপার আছে। তা এখন কেউ একজন নামাজে না আসলে খোঁজ নেই যে ভাই উনি আসলো না কেন, দেখি কি হয়েছে, উনি কি অসুস্থ কিনা। হ্যাঁ, একটা কমিউনিটি ডেভেলপ করে, এটা একটা কমিউনিটি। দেখেন তাহলে লাইক মাইন্ডেড পিপল একসঙ্গে যখনই যায় তখনই তার ডিপ্রেশন কমে, একে অপরের সাথে কথা বলে, গল্প করে, এবং সেও ফজরের নামাজে এসেছে, সেও এসেছে, এই যে একটা কমিউনিটি ডেভেলপ করে, এটা খুব ইম্পর্টেন্ট। এরপর আপনি যখন রুকুতে গেলেন, তো এই যে আমার যে মেরুদণ্ডের যে হাড়গুলো আছে, হ্যাঁ, আমার যে এই মেরুদণ্ড, এটাকে আপনি কুজা করলেন, এটা কিন্তু খুব উপকারী। তারপর আপনি যখন সিজদায় চলে গেলেন, আপনার এই যে মাথাটা লাগলো মাটির সঙ্গে, তখন এই যে ব্রেন ডিটক্সিফিকেশন, এই যে গ্রাউন্ডিং, আর্থিং, হ্যাঁ, এবং আপনি তখন মাটির মানুষ, কেন আপনি মাথাটা আল্লাহর কাছে দিয়ে সারেন্ডার করেছেন। তারপরে আপনার এখন কোনো হিংসা নেই, রাগ নেই, ক্ষোভ নেই, আপনার এখন কোনো গর্ব নেই, অহংকার নেই, কারণ আপনি মাটিতে মিশে। এই যে টোটাল যে জিনিসটা আপনি যদি চিন্তা করেন, তো এটা আরও অনেক উপকার। আমি যখন গুন্না করছি বা গুন্না শুনছি, আমি যখন হুজুর বলছেন, তো নাইট্রিক অক্সাইড প্রোডাকশন হচ্ছে, নাইট্রিক অক্সাইড হচ্ছে ভেসোডাইলেট করছে। হ্যাঁ, তো এরকম যদি আমি বলি অনেক উপকার আমি এটাও তো বলতে পারবো। শ্বাসের ব্যায়ামটাও তখন হচ্ছে। শ্বাসের ব্যায়ামটা মানে এটা হচ্ছে যেমন ইমাম সাহেব যখন লম্বা কিরাত পড়ছেন, হাম এগুলো করছেন, তাহলে এই যে ভাইব্রেশন তৈরি হচ্ছে, তো এটা হচ্ছে আমার নাইট্রিক অক্সাইড তৈরি করছে। এমনকি শোনার ভিতরে অনেক উপকার আছে। আপনি শোনার সঙ্গে সঙ্গে আপনি আল্লাহকে স্মরণ করছেন, হ্যাঁ, জান্নাত চিন্তা করছেন, হ্যাঁ, এগুলো খুশু যেটা, হ্যাঁ, খুশু চর্চা করা মানে ওই যে মেডিটেশন, তো সবচেয়ে ভালো মেডিটেশন হচ্ছে না। তো এই যে আরও অনেক উপকার, যে ভ্যাগাস স্টিমুলেশন হলে আমার হজম ভালো হবে, হ্যাঁ, এবং আপনার ঘুম ভালো হবে, আর দিনটা সুন্দর চমৎকার সূচনা হলো। এরপর আপনি চলে গেলেন, ঘাসে হাঁটলেন, গায়ে রোদ লাগালেন, সূর্যোদয় দেখলেন, হ্যাঁ, নীল আলো চোখে প্রবেশ করলো, মেলাটোনিন ওয়াশ আউট হলো, আপনি আবার চনমনে হয়ে গেলেন। এবার সারাদিন আপনি যে কাজ করবেন, হ্যাঁ, রাতের ক্লান্তি দূর করে, হ্যাঁ, সব ক্লান্তি দূর হয়েছে, ঘুম ভালো হয়েছে, এখন আপনি কাজে নেমে পড়েন। এই যে একটা সুন্দর সার্কাডিয়ান রিদম, হ্যাঁ, এটা নামাজে হয়। এবং নামাজের পরে আপনি বেরোয় গেলেন। এরপর হচ্ছে আপনি সূর্য মাথার উপরে, আপনি গেলেন জোহরের নামাজে। সূর্য হেলে পড়েছে, আপনি গেলেন আসরের নামাজে। তো হয় কি, আমি যখন দিনের কাজকর্ম শুরু করি, ধরেন আমি সেশন নিচ্ছি, আমি সকালে উঠে নামাজ পড়ে ব্যাডমিন্টন খেললাম, খেলার পরে আমি ছাদে চলে যাই, ওখানে গিয়ে রোদ পোহাই, নারকেলের তেল মেখে, ওখানে একটু ইয়োগা করি, তারপরে এসে আমি জ্যাকুজি করি, গরম পানিতে যাই, তারপর আমি বরফে যাই, বরফ থেরাপি করি, করে আমি সেশনে যাই। তা সেশনে যে অনেক কথাবার্তা হয়, তারপর রুগীদের সাথে অনেক আলোচনা হয়, একটা দুনিয়াবি পরিবেশ চলে আসে। এরপর আমি আবার যখন জোহরের নামাজে গেলাম, আবার আল্লাহর কাছে যে হাজিরা দিলাম, তা আমি দুনিয়া থেকে আবার সরে ওইখানে কর্মমুখর জীবন থেকে সরে গেলাম। এরপর আমি সূর্য হেলে পড়লে আসরের নামাজে চলে গেলাম। এবং এই যে সূর্যের সাথে আপনার এনার্জি সম্পর্কিত, আপনি সূর্যের তাপ যত প্রখর হবে আপনার এনার্জি তত মানে ভালো থাকবে। সূর্য যখন হেলে পড়বে তখন আপনার রিল্যাক্সিং কাজে চলে যেতে হবে। যেমন ধরেন আপনি সকালের যে প্রথম 8 ঘন্টা, এটা হচ্ছে আপনার ডোপামিন, এটা হচ্ছে আপনার অ্যাড্রেনালিন, নর অ্যাড্রেনালিন, অ্যাপিনেফ্রিন, নর অ্যাপিনেফ্রিন, এগুলো আপনার রিলিজ হচ্ছে, যে আপনাকে কর্টিসল, আপনি যেন কাজ করেন। এরপর পরের যে 8 ঘন্টা সেটা হলো আপনার সেরোটোনিন রিলিজ হচ্ছে, আপনি হলো রিল্যাক্সিং কাজ করেন। আর পরের যে 8 ঘন্টা মেলাটোনিন, মানে আপনি এখন ঘুমাবেন। দেখেন আল্লাহ তাআলা 3টা হরমোন দিয়ে আমাকে সুন্দর করে দিনকে 3টা ভাগে ভাগ করেছেন। 8 ঘন্টা আমি প্রচুর কাজকর্ম করব, 8 ঘন্টা আমি একেবারে মরার মতো ঘুমাবো, আর 8 ঘন্টা হচ্ছে আমি রিল্যাক্সিং কাজকর্মগুলো করবো। দেখেন কত সুন্দর আল্লাহর ডিসিপ্লিনগুলো। তো এগুলো একটা সায়েন্স দিয়ে আমরা ব্যাখ্যা করতে পারছি, কিন্তু দেখবেন আলেমরাও কিন্তু এই জিনিসগুলো হয়তো তাদের নলেজে নাই। মেলাটোনিন স্টেজ, সেরোটোনিন স্টেজ, ডোপামিন স্টেজ, হ্যাঁ, এটা কিন্তু আমি বলতে পারছি। আপনি কোনো ডাক্তারের কাছে এটা শুনবেন না, কোনো আলেমের কাছেও শুনবেন। তো যাই হোক, এই যে এরপর আসরের নামাজে আপনি গেলেন, এখন এই যে সূর্য আপনি দেখতেছেন, আপনি যদি হেঁটে হেঁটে যান আপনার তো দেখতে হবে সূর্য হেলে পড়েছে। এখন খেয়াল করেন যে এইখানে লাল আলো থাকে, তো এটা রাতের ঘুমের জন্য খুব উপকারী। আপনি যদি জোহরের নামাজের পরে যদি একটু রোদ পোহান, তাহলে ওটা হচ্ছে ভিটামিন ডি এর জন্য অনেক ভালো। হ্যাঁ, দেখেন, বা আপনি গোসল করার আগে আপনি একটু রোদে গিয়ে গোসল করলেন যদি বাসায় থাকেন ছুটির দিন, অথবা জোহরের নামাজের পরে আপনি একটু রোদে গেলেন। এই যে 10টা থেকে 2টা, এটা হচ্ছে রোদের জন্য, খেয়াল করেন। তাহলে এখন আস্তে আস্তে যখন সূর্য মানে আস্তে আস্তে তার আলো কমে যাবে, অস্তমিত হয়ে যাবে, তখন আপনি রিল্যাক্স হয়ে যাবেন। তখন রাতে আপনার আর কোনো কাজ নেই, মাগরিবের পরে ফ্যামিলিকে টাইম দেন, হ্যাঁ, ফ্যামিলির সাথে সময় কাটান, খাওয়া দাওয়া করেন, রোজা রাখলে, হ্যাঁ, খাওয়া দাওয়া করেন। এরপর এশার পরে আপনি ঘুমাবেন, এসার পরে আর কোনো কাজ নেই, হ্যাঁ, এসার পরে আপনি জাস্ট ঘুমায় যাবেন। এই যে দেখেন সার্কাডিয়ান, এরপর আপনি আল্লাহ আপনাকে ডাকবে, তাহাজ্জুদে আপনি উঠবেন। এবং এটা একটা খুব মজার ব্যাপার আছে, আল্লাহ বলেছেন যে আমি তাহাজ্জুদে তোমাদেরকে ডাকি। এটা কিভাবে ডাকে জানেন? এটা হলো আপনার যখন মেলাটোনিন, হ্যাঁ, তো ঘুমের জন্য খুব দরকার, তো অন্ধকারে মেলাটোনিন হয়, কিন্তু সকালে ভোরের দিকে 2:30 3টা এরকম একটা টাইমে তখন শরীরের ভিতর কর্টিসল রিলিজ হওয়া শুরু করে। কর্টিসল এসে মেলাটোনিনকে ধাক্কা মারে, যাও ওয়াশ, বলে তোমার কাজ শেষ, তুমি ঘুমাইছো অনেক, এবার তুমি যাও, এবার আমার কাজ শুরু হবে। এই যে একটা ধাক্কা লাগে, ওই সময় মানুষের ঘুম ভাঙে, তখন হচ্ছে তাহাজ্জুদের সময়।
তো আল্লাহ তাআলা বললেন যে ডাকেন, কিন্তু এই যে কি করে ডাকেন, কোন কেমিক্যাল মেসেজের মাধ্যমে ডাকেন, এটা হয়তো আমরা অনেকে জানি না। তো এটা আমাদের জানা হলো যে ওই যে কর্টিসল আসে, কর্টিসল এসে মেলাটোনিনকে ওয়াশ আউট করে। হ্যাঁ, তো এটার আরেকটা শিক্ষণীয় ব্যাপার হলো, দেখেন অনেকে স্ট্রেস করে, টেনশন করে, দুশ্চিন্তা করে, তাদের ঘুম হয় না কেন? কারণ কর্টিসল মেলাটোনিনকে আসতে দেয় না। আপনি অনেক টেনশন করলে দেখবেন মেলাটোনিন তো ঘুমের জন্য দরকার, তাহলে এখন কর্টিসল কি হয়, কর্টিসল তো মেলাটোনিনকে মানে জাগা দেয় না, তো সে ঘুমাইতে পারে না, হয়তো শুয়ে আছে টেনশনে ঘুমাতে পারছে না, কারণ ওর প্রচুর কর্টিসল রিলিজ হচ্ছে। ব্যাপারটা বুঝতে পারছেন তো? কর্টিসল মোর মানে শক্তিশালী বেশি, হ্যাঁ, মেলাটোনিনের চাইতে। তো মেলাটোনিন তো রাতের, হ্যাঁ, এই তো মেলাটোনিন ভালো রাখার জন্য আপনাকে দিনের আলো লাগাতে হবে, হ্যাঁ, তারপর আসরের আগে যদি আপনি একটু সূর্যের দিকে তাকান, তাহলে রাতের ঘুমটা আপনার নির্বিঘ্নে ঘুম হবে। অনেকের রাতে ঘুম টুম ভেঙে যায়, প্রবলেমে পড়ে, আর ঘুম আসতে চায় না। এটার একটা চিকিৎসা হচ্ছে আপনি বিকেলের আলোটা একটু দেখবেন, মানে ঠিক সরাসরি সূর্যের দিকে না তাকালেও আকাশের দিকে তাকাবেন, বা যখন সূর্য নরম হয় তখন তো সূর্যের দিকেও তাকাতে হবে। ওই যে লাল আলোটা, ওটা আপনাকে মানে আমাদের একটা সার্কেডিয়ান রিদমকে রিসেট করতে সাহায্য করে। তো রাতে একদম নিরবিচ্ছিন্ন ঘুম হয়, এটা খুব ভালো হয়। তো এই যে দেখেন, আমি একটা কথা জাস্ট, এই যে আমাদের যে আলোচনাটা দেখেন, এর তো এলাবোরেটলি কোনো ডাক্তার মানে রুগীদেরকে ঘুমের ব্যাপারে বুঝায়, বা এই সার্কাডিয়ান রিদম বোঝায়, নামাজের যে উপকারিতাগুলো, হ্যাঁ, তো এখন এই নামাজের উপকারিতা দেখেন কি, টোটাল সার্কাডিয়ান রিদম রিসেট, এবং তার ফলে কি হচ্ছে, আপনার প্রেশার ভালো হবে, আপনার ডায়াবেটিস ভালো হবে, আপনার সুন্দর একটা ডিসিপ্লিন হবে, আপনি নিয়মানুবর্তী এবং সময়ানুবর্তী। কারণ আপনি ঠিক এখন 5টা 5-এ জামাত, আপনি ঠিক 5টা বাজার 5 মিনিট আগে মসজিদে যে সুন্নত আদায় করে আপনি জামাতের জন্য অপেক্ষা করছেন। কিন্তু যারা অনিয়ম বিশৃঙ্খল জীবনযাপন করে, তারা না সময়ানুবর্তী না নিয়মানুবর্তী, মিটিং রাখছে 1টায়, মিটিং করে 4টায়, তাহলে তো সে সময়ানুবর্তীও না নিয়মানুবর্তীও না। তাহলে এইটা হয় কি, ধরেন আমি যদি ডিসিপ্লিন থাকি, খেয়াল করেন, একজন পিতা আপনি, একজন স্বামী আপনি, আপনার সন্তান আছে, হ্যাঁ, তারা বাবাকে যদি দেখে বাবা খুব ডিসিপ্লিন, তারাও কিন্তু এটা ফলো করবে। তার মাকে যদি দেখে মা খুব ডিসিপ্লিন, তারাও এটা ফলো করবে। আসলে বাচ্চাদেরকে আমরা যা শেখাই তারা তা শেখে না। বাচ্চারা দেখে দেখে শেখে, নকল করে, তোতা পাখির মতো। ও দেখতেছে বাবা কী করে, দেখতেছে মা কী করে, ওরা কোন ভাষায় ঝগড়া করে, একে অপরের ভিতরে কী বাক্যবান্তর, এগুলো সে দেখে 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 ওই শিখতেছে। তো এই জিনিসগুলো আমাদের ডিসিপ্লিনটা আমরা যে সুস্থ রাখবে ব্যাপারটা তা না, আমার পার্সোনালিটি। তো ধরেন এই যে আমি যেখানে যা, আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায়, ফেসবুকে অনেকে অনেক কথা বলে, কিন্তু সামনাসামনি খুব সম্মান করে সবাই, যে কেউ। কেন জানেন? কারণ আমার যে ডিসিপ্লিনটা, মানে এটা যে আমি ব্রেক করি না, আমার যে অথেন্টিসিটি, আমি যে ব্রেক করি না, আমি যেখানেই যাই আমার ডিসিপ্লিনটা আমি ঠিক রাখি। তো কোনো একটা লোক যদি এরকম অনেস্ট হয়, ডিসিপ্লিনড হয়, অথেন্টিক হয়, তাকে আর তার শত্রুরাও সম্মান করে। ব্যাপারটা বুঝতে পারছেন? তা এই জন্য আমরা যে সম্মানিত হতে চাই বা ভালো কিছু করি, ধরবেন আপনি ব্যবসায় সফল হতে চান, তাহলে আপনি যদি ভালো ব্যবসায়ী হতে চান, তাহলে আপনাকে নিয়মানুবর্তী হবে, সময়ানুবর্তী হতে হবে, ডিসিপ্লিনড হতে হবে, অথেন্টিক হতে হবে, হ্যাঁ, আপনার প্রতি মানুষ বিশ্বাস করবে। তো এখন আমার কাছে ধরেন আপনার মিটিং দিলেন, আপনি 5 মিনিটের ভিতরে আসার কথা, হ্যাঁ, বা আপনি ধরেন বললেন যে আমি 4টায় মিটিং আপনার সাথে, তা আপনি দেখা গেল 5টায় আসেন না, তাহলে আপনাকে তো আমি কখনো বিশ্বাস করবো না, আমি তো আপনার সাথে কোনো লেনদেনে যাব না। ব্যাপারটা বুঝতে পারছেন? তো এই যে ব্যাপারগুলো খেয়াল করেন, যে বিশ্বস্ততা, হ্যাঁ, আমানতদারিতা, এগুলো সব কিছুর সঙ্গে কি আছে, যে আপনার নৈতিকতা, আপনার ডিসিপ্লিন কেমন, আপনি সময়ানুবর্তী নিয়ম কথা দিয়ে কথা রাখেন কিনা, সময়ের মূল্যায়ন করেন কিনা, অনেকগুলো বিষয় আছে কিন্তু। তো এগুলো আপনার বড় ব্যবসায়ী হতে হলে এটা কাজে লাগবে, জীবনে ভালো কিছু করতে হলে এটা কাজে লাগবে। তো আমি এই জন্য দেখলাম যে যারা ডিসিপ্লিন, তারা শুধু সুস্থ থাকে তা না, তাদের ব্রেন ভালো শুধু কাজ করে তা না, তারা যে নামাজ পড়ে জান্নাত পাবে শুধু তা না, তার টোটাল একটা মানে ফেইথ, মানুষ তাকে দেখলে না এর কথাটা ভালো। যেমন ধরেন আমার নকল ভিডিও দেখেই মানুষ আমার প্রোডাক্ট কিনে ফেলতেছে, তারা ওই এআই ভিডিও মানে তারা বিশ্বাস করে ফেলতেছে, যে ভাবতেছে এই লোকটাকে বিশ্বাস করা যায়। দেখেন আমাকে চেনে না, জানে না, তো ওই এআই দিয়ে একটা ভিডিও বানায় দিছে, সেটা দেখে সে ওষুধ কেনে, অথচ আমাদের কোনো ওষুধ নাই। এই যে একটু আগে আপনাদের একজন ওই যে ডায়াবেটিসের কি ওষুধ অর্ডার করছে, হ্যাঁ, তা আমি তাকে নাম্বারটা দিলাম যে আপনি 09678242404 কল দিয়ে দেখেন তো কি বলে। তো ওরা বলতেছে আমাদের কোনো ওষুধ নাই। তাহলে এই যে দেখেন, মানে ব্যাপারটা বুঝতে পারছেন? তো এই যে নকল ওষুধ যারা বিক্রি করছে, হ্যাঁ, তারা কিন্তু আমাদের নাম ছবি ব্যবহার করতেছে। এবং আমি এই প্রসঙ্গে আসতে চেয়েছিলাম যে আপনার নামে আমরা প্রচুর বিজ্ঞাপন দেখি অনলাইনে, এবং আপনারা সেখানে আপনি ডায়াবেটিসের ওষুধ বিক্রি করছেন, আরো অনেক কিছু বিক্রি করার ভিডিও দেখি, এবং পরবর্তীতে দেখা যায় যে এটি অধিকাংশ হচ্ছে ভুয়া পেজ। এই জায়গাটাতে আপনারা কি করছেন? মানুষ তো প্রচুর প্রতারিত হচ্ছে আপনার ছবি দেখে, আপনার ভিডিও দেখে। আপনি বলছেন এআই ভিডিও, সেটাও এআই আছে, বা আমার ভিডিও কাট পিস করে দিয়ে দিচ্ছে, হ্যাঁ, ভিডিওটা দিচ্ছে আমার কথাই বলছে, কিন্তু আমার
ভিডিওটা দিচ্ছে আমার কথাই বলছে, কিন্তু হাতে একটা ওষুধ ধরায় দিছে, হ্যাঁ, ওটা এআই দিয়ে করেছে আর কি, হ্যাঁ, এডিট করে করেছে। তো এরকম, তো আমাদের পদক্ষেপ হচ্ছে প্রথমে আমরা মানুষকে সচেতন করছি যে আপনারা আসল পেজ চিনুন। তো আমার এখন বর্তমানে যে ফেসবুকের পেজ আছে ওখানে 4.4 মিলিয়ন, অর্থাৎ 44 লাখ, হ্যাঁ, 66,000-এর মতো আছে জানা মতে। তো ওটা হচ্ছে অথেন্টিকেটেড, তাহলে ব্লু বেস যে ভেরিফিকেশন ওটা আছে, তাহলে এই রিয়েল পেজে থাকলে কোনো প্রবলেম হবে না। তাছাড়া আপনারা ফোন করতে পারেন 09678242404 এই নম্বরে, তাহলে আপনি প্রতারিত হওয়া থেকে বাঁচবেন। যেমন একটু আগে উনি কল করছেন, বলতেছে এরকম কোনো ওষুধ নেই, ঠিক আছে। আপনার নামে ফেসবুকে পেজ আছে কয়টি? আমি নিজেও জানি না, হয়তো শয়ে শয়ে আছে। না না, আপনার নিজের পরিচয়। আমার পেজ তো একটা, ভেরিফাইড যেটি আছে। হ্যাঁ, আমার ভেরিফাইড পেজ একটাই। আর এছাড়া আলটিমেট অর্গানিক লাইফের একটা পেজ আছে, সেটাও ভেরিফাইড। এরকম জেকে লাইফ স্টাইলের আছে, তারপর হচ্ছে ফুড, জেকে ফুড এরেনার আছে, হ্যাঁ, জেকে ফিটনেস এরেনার আছে, হ্যাঁ, জেকে প্রাকৃতিক কৃষির আছে। তো এগুলো তো আমাদের অথেন্টিকেটেড এবং আমার পেজের সাথে সবগুলো লিঙ্ক করা। তো আপনি যদি আমার মূল পেজে যান, ওখানে আমি যে ফলো দিয়ে রাখছি 60টা, ওটাই আমাদের। এছাড়া আমরা যে বই করেছি সেখানে কিউআর কোড দেওয়া আছে আমাদের মূল প্রতিষ্ঠান কোনটা সেটা দেখার জন্য। এছাড়াও আমরা আইনি পদক্ষেপও নিয়েছি। যেমন ধরেন, আমরা রেগুলার রিপোর্ট করি ফেসবুকে, মেটাকে, ওরা কিন্তু ভিডিওগুলো পরে সরায় ফেলে, তারপর পেজগুলোকে ওরা মানে ইয়ে করে ফেলে, হ্যাঁ, ডিলিট করে দেয়। কিন্তু ইতিমধ্যে তো অনেকে প্রতারিত হয়ে যায়, হ্যাঁ, ও আসলো, অ্যাড চালালো, ওটা দেখে কেউ নিল, নেওয়ার 2 দিন পর আরেকটা খুলে নিল। তো এটা হলো জম্বি লাইক, মানে যতই মারেন আবার নতুন গজাচ্ছে, হ্যাঁ। তা আমরা যে কেস করেছি সেটা দিয়ে এটা অভিযানও হয়েছে, একটা প্রতিবেদন আপনি নিশ্চয়ই দেখেছেন, যে সাংবাদিকরাও ওনারা গিয়ে ওখানে দেখেছেন, এবং ওই যে নকল যেখানে ওষুধ তৈরি করছে সেইখানে গিয়েও তারা এটা আবিষ্কার করেছে। তো এই প্রতিবেদনটাও অনেকে দেখেছে কিন্তু। তো এটা একটা সচেতনতা। আরেকটা হলো, তাদের কেসে তাদের কিন্তু এখন অনেকেরই আপনার মনে করেন জামিন হয়েছে, কিন্তু আবার তাদেরকে ওয়ারেন্ট করা হয়েছে এবং তাদেরকে আবার গ্রেফতার করা হচ্ছে, এবং আলটিমেটলি সবারই সাজা হয়ে যাবে। তো এই গ্রুপটা সাজা হলে তখন হয়তো আরেকটা গ্রুপ নতুন আসলে তারা এভাবে কিন্তু কাজ করে যাচ্ছে, এবং জিনিসটা একটু স্লো হলেও কিন্তু তারা কাজ করতেছে সঠিকভাবে, এবং অনেককে গ্রেফতার করেছে, যাদের জামিন নিয়েছিল ওদের আবার কিন্তু ওয়ারেন্ট করে আবার গ্রেফতার করেছে, হ্যাঁ, হয়ে এই কেসটা চলমান। তা এটার আন্ডারে ওরা কাজ করছে, এটা গেল। আরেকটা হলো যে মানে আমরা যতই চেষ্টা করি না কেন, দেখেন মসজিদে গেলে জুতাটা চুরে নিয়ে চলে যায়। তা আমরা সতর্ক থাকতে হবে, আমরা সচেতন থাকতে হবে যে ডায়াবেটিস ওষুধ দিয়ে ভালো হলে, হ্যাঁ, তাহলে তো আপনি আর এত কিছু আমার বলা লাগতো না, ঘুমের উপকারিতা, ব্যায়ামের উপকারিতা, এগুলো তো দরকার না। আরেকটা বিষয় হলো, ডাক্তার তো ওষুধ তৈরি করে না ভাই। আমি ডাক্তার মোহাম্মদ জাহাঙ্গীর কবির, আমার তো ইন্ডাস্ট্রি নেই, ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি নেই যে আমি ওষুধ বানাই। ব্যাপারটা বুঝছেন? তো একটা ওষুধ তৈরি করতে হলেও তো তার একটা ইন্ডাস্ট্রি লাগে, হ্যাঁ। তো একটা ইন্ডাস্ট্রি, ফার্মা ইন্ডাস্ট্রি হলো একটা ওষুধ তৈরি করে। তা আমরা তো ওষুধ তৈরি করি না, তো এটা সাধারণ মানুষকে কে বুঝাবে? আর আমরা ধরেন মানুষকে খাবারের হয়তো পরামর্শ দিই, হয়তো আমার ওখানে কফি আছে, অর্গানিক কফি বিন আছে, হয়তো অর্গানিক ভিনেগার আছে, হয়তো অর্গানিক ব্ল্যাক রাইস আছে, হ্যাঁ, হয়তো অর্গানিক চিয়া সিড আছে, হয়তো অর্গানিক কোকোনাট অয়েল আছে, সেন্টিফিক্যাল এক্সট্রাকশন অর্গানিক অলিভ অয়েল আছে, যেগুলো খাবারের খাই আমরা। তা আমরা সয়াবিন তেল যদি বাদ দিই, তাহলে আমাকে হয় একটা সরিষার তেল নিতে হবে, নাহলে আমাকে একটা অলিভ অয়েল নিতে হবে, না একটা কোকোনাট অয়েল নিতে হবে, বা একটা অর্গানিক হলুদ হয়তো আমাকে নিতে হতে পারে, হ্যাঁ, বা ফ্ল্যাক্সিড হয়তো নিতে। এগুলো আমাদের খাবার, কিন্তু এখানে কোনো ওষুধ নেই। তো এখানে যখন মানুষ বলে যে ওনাকে ফলো করে আমার ডায়াবেটিস ভালো হয়ে গেছে, তারপর ঠাস করে হাতে ধরায় দিল একটা ডিব্বা, হ্যাঁ। তো এখন এবং মজার ব্যাপার কি দেখেন, মানুষ যাচাই বাছাই না করে বলতেছে আমি ডিব্বা বেচি, অথচ আমার ওখানে একদিন গেলেই কিন্তু হয়। আমি সবাইকে বলবো আপনারা সরাসরি আমাদের যে শোরুমগুলো থেকে নিতে পারেন, আমাদের ওখানে সরাসরি যেতে পারেন, আমাদের ফোন করতে পারেন, আমাদের পেজে মেসেজ করতে পারেন। তো অনেক উপায় আছে, কিন্তু তারপরও দেখা গেল গ্রামের কিছু মানুষ আছেন বা মুরব্বী ধরনের মানুষ আছেন যারা সহজ সরল, তারা ওই আমাকে দেখেই তারা বিশ্বাস করে ফেলে, কেন আমি জানি না, এবং বিশ্বাস করে অর্ডার করে তারপর ভুয়া ওষুধ খেয়ে নানান ক্ষতিগ্রস্ত হয়। এবং ডাক্তার আবার এটা নিয়ে ভিডিও বানায় যে ওনার ওষুধ খেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে, উনি বলেছেন ওই আমাদের দেওয়া ওষুধ ছেড়ে ওনার দেওয়া ডিব্বা খাইতে, এটা নিয়ে ভিডিও করতেছে, এবং মিডিয়া আবার সেটাকে প্রচার করতেছে, অথচ মিডিয়া জানে যে এটা অথেন্টিক না, কিন্তু তারা আমার বিরুদ্ধে তারা সংবাদ প্রচার করে দিল যে আমি ডিব্বা বেশি। তা এই যে দেখেন, তাহলে আমরা কত দিকে ক্ষতিগ্রস্ত হইলাম। একে তো আমার সুনাম নষ্ট হইলো, তারপর আরেকটা মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে, তার টাকা নষ্ট হলো, তার হয়তো লিভার কিডনিতেও প্রবলেম হইতে পারে ভবিষ্যৎ। তারপর সে ওষুধ বন্ধ করে ক্ষতিগ্রস্ত হলো, সে ওষুধ না খেয়ে তার সুগার বেড়ে গেল, এটা একটা ক্ষতিগ্রস্ত হইলো। তারপর অনেকে যারা আমার সম্পর্কে ভালো জানে না, তারা ভাবলো আমি বোধহয় একটা বাটপার, হ্যাঁ। তো এখানে দেখেন তাদের আর্থিক ক্ষতির সাথে শুরু করে সব কিছু হচ্ছে, আর মাঝখান থেকে বেনিফিট নিচ্ছে কারা? যারা প্রতারক তারা। তো
তো যাই হোক, ওই যে আল্লাহ তাআলা তো আছেনই, বিচার হবে, তো তারাও হয়তো একদিন বিচারের আওতায় আসবে, দুনিয়াতে হোক আখেরাতে হোক। কিন্তু আমি সবাইকে, প্রিয় দর্শক, আপনাদেরকে একটু বলতে চাই, দেখুন একটু সচেতন হন, চোখ কান খোলা রাখুন। অনলাইনে অনেক ধরনের প্রতারণা হচ্ছে। তা আমরা যেখানে বিনামূল্যে সেবা দিচ্ছি, দেখেন ডাক্তার দেখাইতে টাকা লাগে না, পুষ্টিবিদের পরামর্শ নিতে টাকা লাগে না, ডাক্তার রিপোর্ট দেখতে ভিজিট নেয় না, তারপরে আমার সেশন আমি 2-3 ঘন্টা করে, 3 ঘন্টা 4 ঘন্টা আমার সেশন আছে, হ্যাঁ, ফ্রি আমরা পরামর্শ দিচ্ছি। এরপরে ইউটিউবে কত রকম ভিডিও দিয়ে রাখছি যে এইভাবে করেন, এইভাবে করেন, এইভাবে করেন, হাজার হাজার ভিডিও আমার ইউটিউবের চ্যানেলে আছে, দিয়ে রাখছি। এরপরে ব্যায়াম শিখাই দিচ্ছি পর্যন্ত, আমি আপনার হ্যাঁ। ইউটিউব দেখে দেখে ব্যায়াম করি হ্যাঁ, নিয়মিত। এবং ব্যায়াম শিখাই দিচ্ছি পর্যন্ত, বুঝতে পারছেন? ব্যায়ামটাও আমাদের ওখানে শেখানো। এরপরে যখন সে বাসায় যায়, হেলথ কোচ আবার ফোন করে যে আপনার কোনো সুবিধা অসুবিধা আছে কিনা, এতগুলো সেবা আমরা ফ্রি দিচ্ছি। তারপরেও যদি আপনি না যান, তাহলে তো আর আমার কিছু করার থাকে না। যে আপনি ওখানে গেলেই তো, আর আপনি যে একটা রোগ থেকে ভালো হবেন, তাহলে আপনি একজন ডাক্তারের তত্ত্বাবধানে থাকুন, একটা পুষ্টিবিদের তত্ত্বাবধানে থাকুন, কিভাবে ওষুধটা ছাড়বেন, ওষুধটা ডোজ কী করে কমাবেন, হ্যাঁ, বা এই যে আপনি কফি আনামার কথা বলেন, তো এটা কীভাবে সেফলি আপনি দিবেন, আপনার কোনো কমপ্লিকেশনস আছে কি না, আন্দাজে দিলে তো যদি ভিতরে কোনো প্রবলেম থাকে তো আপনি বিপদে পড়ে যাবেন। তো এই জন্য যে কোনো জিনিস, ধরেন আপনার তো একটা রোগীকে ওটি করার আগে তার সকল টেস্ট কেন করা হয়, যে ওটি টেবিলে তার কোনো সমস্যা হবে কিনা, তার ইসিজি করা হয়, তার ব্লাড রিপোর্টগুলো দেখা হয়, তার সুগার কন্ট্রোলে আছে কিনা দেখা হয়। আপনি চোখ অপারেশন করবেন, আপনার সুগার কন্ট্রোল না হলে তো করবেন না ডাক্তার। তো এই যে বিষয়গুলো, যে প্রতিটা জিনিস, হ্যাঁ, সেটার তো সেফটি আছে। আর যে কোনো জিনিস যদি আপনি ভুলভাবে করেন তা তো ক্ষতিগ্রস্ত হবেই, তাই না? ধরেন অনেকে আছে রোজা রাখতে 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 একদম বিছানা পর্যন্ত পড়ে গেছে, তো এত বেশি রোজা রাখলে, হ্যাঁ, তাহলে তার ক্ষতি হবে না? এটা তো ইসলামেও নাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, আর আমাদের তরিকাতেও নাই। আমরা যাদের কোষে ওভারলোড, তাদেরকে কোষ খালি করার পরামর্শ দিই, কিন্তু পরবর্তীতে যখন কোষ খালি হয় তাদেরকে আবার কোষ ভরার পরামর্শ দিই, মানে তাকে মাসেল বিল্ড করতে বলি, শক্তির চর্চা করতে বলি। মানে আমাদের কোনো ফিক্সড ডায়েট নাই, যেটা সবার একটা ভুল ধারণা। যেমন অনেকে মনে করে কিটো ডায়েট, হ্যাঁ, দেখেন, তো এটা আপনি হয়তো প্রশ্নটা করতেন, আমি একবারে বলে দিচ্ছি, যেমন কিটো ডায়েট। তা কিটো ডায়েট দেখেন, আমরা তখন আপনাকে বললাম যে আপনার সুগার বেশি, ইনসুলিন বেশি, এখন কিছুদিন ভাত রুটি ফল দুধ একটু স্টপ রাখেন, তখন এটা দেখতে কিটো ডায়েট। কি কয়েকদিন পর তো আমি আপনাকে ব্ল্যাক রাইস খেতে দিচ্ছি, বা শুরুতে আপনি ব্ল্যাক রাইস দিচ্ছি, তো এখন আপনি যদি ভাতই খান, তাহলে কি এটাকে কিটো ডায়েট আপনি বলবেন? বলবেন না তো। কিছুদিন পরে আপনি সুস্থ, যেমন আমি ফল খাই, হ্যাঁ, আমি ধরেন রুটি খাই, বাকুইটের রুটি, আমি ব্ল্যাক রাইস খাই, আমি স্টিল কার্স অর্গানিক ওটস খাই, হ্যাঁ, তারপর আমি হচ্ছে ট্রাইকালার কেনুয়া খাই, আমি বাকুইট রান্না করে খাই, আমি মধু খাই। তাহলে এখন আপনি বলবেন আমি কিটো ডায়েট করতেছি? এখন আমি এগুলো কেন খাই? কারণ আমি সুস্থ মানুষ। তা আপনি যদি আমার মতো সুস্থ থাকেন, আপনি সব খেতে পারবেন। আপনাকে বার্ন করতে হবে। আমি যেমন রোজাও রাখি, হ্যাঁ? ধরেন আমি কক্সবাজার বেড়াতে গেলাম, তো যতই আমি নিয়ম ফলো করি না কেন, তো ওখানে দেখা গেল আমার হয়তো কিছুটা অনিয়ম হয়েছে। তা আমি এসে যদি 2-3 রোজা রাখি, 3টা রোজা রাখি, তাহলে তো আমার ঝামেলা শেষ। এখন আমার মতো যারা আসলে 8 ঘন্টা 10 ঘন্টা অফিস করে, অনেক ক্ষেত্রে অফিস শিডিউল আবার ভিন্ন রকম, আবার আমরা থাকি ঢাকা শহরের একটা ফ্ল্যাটে খাঁচার মধ্যে, কাছের মধ্যে তাদের জন্য আপনার আমি যদি বলি পয়েন্টে 5টা পরামর্শ কি হবে? 1 নম্বর, যে আপনি খাবারটা তো আপনি খেতে পারেন। তা আপনি স্বাস্থ্যকর খাবার আপনি বেছে নেবেন, এবং এই স্বাস্থ্যকর খাবার আপনার জন্য কোনটা, সেটা দেখতে হলে আপনাকে কয়েকটা পরীক্ষা করাতে হবে। আপনার ইনসুলিন কত, আপনার সুগার কত, অর্থাৎ হোমায়ার করাতে হবে, আপনার ট্রাইগ্লিসারাইড লেভেল, অর্থাৎ একটা লিপিড প্রোফাইল করাতে হবে, হ্যাঁ, বেসিক। এটার উপরেই আপনাকে আমরা খাদ্য তালিকা দিতে পারবো। এছাড়াও যদি আরেকটু চান যে হ্যাঁ আমার ভিটামিন ডি লেভেলটা দেখবো, ঠিক আছে, সেটা আপনি দেখতে পারেন, নাও পারেন, বা পরেও দেখতে পারেন, বাট এইটা খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? তো আপনার জন্য যে স্বাস্থ্যকর খাবারটা আপনি বেছে নেবেন। এখন আমি সারাদিনে একবেলা বা দুবেলা খাবার খাই। যদি বলেন যে আজকে আমি সারাদিন কী খেয়েছি, একটা বুলেট কফি খেয়েছি আর একটু ডাবের পানি খেয়েছি, ব্যাস, এটা দিয়ে আমার সারাদিন চলছে। এই যে এখন তো আমার সন্ধ্যা হয়ে যাচ্ছে, তা আমি বাসায় গিয়ে কিন্তু আমার মেইন খাবারটা আজকে খাবো। আমি কখন বাসায় যাব, কতটা জ্যাম থাকবে আমি জানি না। তাহলে আমি সারাদিনে খেলাম কিন্তু একবেলা সলিড খাবার। তাহলে তখন হবে কি, আপনি যদি আমাদের ফলো করেন, তাহলে হয়তো আপনাকে একবেলা খেতে হবে অথবা দুবেলা খেতে হবে, 3 বেলা খেতে হবে না, শিওর থাকে না, হ্যাঁ? তাহলে এই দুটো মানতে পারবেন, ব্যাস। এরপর ওই যে একবেলা খাওয়া মানে কি, আপনি অনেকক্ষণ না খেয়েছিলেন। যেমন আমি কালকে খাবার খেয়েছি এসার আগে, এখন আমি এই পর্যন্ত বলতে পারেন যে না খাওয়া, কিন্তু আমি বুলেট কফি খেয়েছি, বাট কোনো সুগার কিছু খাইনি, বাট আমি ডাবের পানি খেয়েছি। ওখানে হয়তো একটু আমার ওখানে আসবে, একটু অল্প সুগার আসবে, ডাবের পানিতে তো আছে, হ্যাঁ? তো এটা সিগনিফিক্যান্ট না, হ্যাঁ? আর আমি সুস্থ মানুষ, আমি তো তালের গুঁড়ো খাইতে পারি, আমি তো খেজুরের রসও খাইতে পারি, আমার তো প্রবলেম না, যেহেতু আমি সুস্থ। তো যাক, যেই কথাটা বলছিলাম, তাহলে খাবারটা আপনি ঠিক রাখুন, আপনি রোজা রাখুন, এটা আপনার জন্য সহজ। আপনি সকালে একটু হাঁটুন, ঠিক আছে, খোপ থেকে বের হয়ে, খাঁচা থেকে বের হয়ে হাঁটুন। আর বাকিটা হলো ঘুম, যখন সুযোগ পান ঘুমান।
যখন সুযোগ পান ঘুমান, মানে অবসর সময়টাকে মূল্যায়ন করুন। আমরা কি করি, হয়তো অনেক সময় ইচ্ছা করে রাত জাগি, বাসায় গিয়ে মোবাইল টিপতে থাকি, বাসায় গিয়ে আমি দেরি করে খাই, খেয়ে আবার টিভি দেখি, কোনো নেটফ্লিক্স দেখি, দেখতে দেখতে আমার দেরি করে ফেলি। এই কাজগুলো করা যাবে না। তাহলে এই কটা নিয়ম যদি আপনি মানেন তাও অনেক ভালো থাকবেন, বুঝলেন। আর ৫ ওয়াক্ত নামাজ মসজিদে পড়তে হবে। আর যদি মসজিদে না পারেন, কাজের ফাঁকে, যেমন আমি আপনার এখানে এসে তো আমি উপরে জামাতে নামাজ পড়তে পারলাম। যেখানেই যাবেন চেষ্টা করবেন জামাতে নামাজটা পড়তে। এই জামাতে নামাজ পড়তে গেলে আপনার ডিসিপ্লিন অটোমেটিক ঠিক হবে। এখন আপনার ৮ ঘন্টা কাজ করেন, ৮ ঘন্টা ঘুমান, আর ৮ ঘন্টা অন্যান্য কাজ করেন, তাহলে তো হয়েই গেল। শুধু ডিসিপ্লিনটা আপনি আপনার মতো সাজায় নেন। খেয়াল রাখবেন যে কোনো বাজে খাবার খাবেন না, খেয়াল রাখবেন যে অতিরিক্ত খাবেন না, এবং খেয়াল রাখবেন যে তেমন অনিয়ম ইচ্ছা করে করবেন না। যেমন আপনি চাইলেন সারা রাত খেলা দেখলেন, আবার সারাদিন অফিস করলেন, তো এখন এই প্যারা তো আপনার নেই। আমি তো খেলা দেখি না, আমি তো বেঁচে আছি। তো এখন আপনার জন্য সুস্থতা আগে প্রায়োরিটি। এই সুস্থতাকে প্রায়োরিটিতে সেট করেন, দেখবেন যে সহজ হয়ে যাবে, জীবনটা সহজ হয়ে যাবে। কারণ আল্লাহ তাআলা বলেছেন এটা হলো সহজ সরল রাস্তা। যদি আমরা আল্লাহকে ভালো করে ফলো করি, হালাল তৈব খাবার খাই, যদি 3 ভাগের 1 ভাগ খাবার খাই, যদি এশার পরে ঘুমাই, যদি তাহাজ্জুদ পড়ি, যদি 5 ওয়াক্ত নামাজ মসজিদে গিয়ে জামাতে পড়ি, যদি রোদে যাই, ঘাসে হাঁটি, জমিনে বিচরণ করি, যদি শক্তি চর্চা করি, আল্লাহ বলছেন শক্তিশালী মুমিন আল্লাহর কাছে বেশি প্রিয়, যদি বাড়াবাড়ি না করি, আল্লাহ সীমালঙ্ঘনকারীকে পছন্দ করেন না, আল্লাহ ডিসিপ্লিন পছন্দ করেন, হ্যাঁ। আর বলেছেন মুমিন হতাশ হয় না, আমরা যদি হতাশাকে পরিত্যাগ করি, তাহলে এই কথাগুলোকে যদি আমি কোরআন হাদিসের আলোকে মেনে চলি, তাহলে আপনার জীবনটা অনেক সুন্দর হবে। আপনি সুস্থ শুধু থাকবেন তা না, আপনি আল্লাহর কাছেও ভালো থাকবেন, আপনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার প্রতি খুশি থাকবে, আপনি আখেরাতেও নাজাত পাবেন, আর পৃথিবীতেও আপনি রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, যে হাসানার দোয়া আপনি করেন, অফিল আখেরাতে হাসানা ওকিনা আযাবান্নার, সব আপনি পাবেন। আর সুস্থতা হলো সাথে বোনাস এমনিতেই। আপনি প্রায় বলেন যে নিয়ম মেনে চললে শতাধিক রোগ থেকে রক্ষা পাওয়া যায়। কোন নিয়মটা মানলে শতাধিক রোগ থেকে শতাধিক বাঁচতে মানে পারা যায়? ৬০-৭০ ধরনের রোগ। তার ভিতরে যেমন একটু উদাহরণ দিই, নাহলে মানুষ বুঝবে না। যেমন ধর আপনার ডায়াবেটিস হয়েছে, ডায়াবেটিসের কারণে চোখের সমস্যা, তারপর অ্যালঝেইমার্স, ডিমেনশিয়া, ব্রেন স্ট্রোক, প্যারালাইসিস, হার্ট অ্যাটাক, লিভার নষ্ট, কিডনি নষ্ট, হ্যাঁ, নার্ভ ড্যামেজ, হ্যাঁ, ডায়াবেটিক গ্যাস্ট্রোপ্যারেসিস, পেটের প্রবলেম, ডায়াবেটিক নিউরোপ্যাথি, নার্ভের সমস্যা, ডায়াবেটিক নেফ্রোপ্যাথি, কিডনির সমস্যা, ডায়াবেটিক ফুড, পা কাটা। এভাবে দেখেন শুধু ডায়াবেটিসের কারণে কত কমপ্লিকেশন। এভাবে যদি আপনি চিন্তা করেন যে ইনফ্লামেটরি যে ডিজিজগুলো আছে ওগুলোর আবার শাখা প্রশাখা আছে, আবার একটা স্ট্রোকের রোগীরও অনেক রকম কমপ্লিকেশনস আছে, দেয়ার আর লট অফ কোমরবিড কন্ডিশনস। এইভাবে আপনাকে চিন্তা করতে হবে, নাহলে আবার এটা নিয়ে বলবে ৬০-৭০ মানে কি, হ্যাঁ। তো এটা হলো ৬০-৭০টা, কিন্তু মেইন হলো আপনার ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, ফ্যাটি লিভার, পিসিওএস, পিসিওডি, পুরুষদের ইডি, এই ধরনের যে ডিজিজগুলো আছে, অ্যালঝেইমার্স, ডিমেনশিয়া, এগুলো হলো মেইন। এটারই পরে শাখা প্রশাখা হয়ে অনেক রকম সমস্যা হয়। এটা থেকে যদি আপনি ভালো থাকতে চান, প্রথম হচ্ছে যে আপনাকে খাবার ঠিক রাখতে হবে। অবশ্যই আপনাকে স্বাস্থ্যকর খাবার খেতে হবে, হালাল তৈব, পরিমিত খেতে হবে, আপনাকে রেগুলার এক্সারসাইজ করতে হবে, আপনাকে মোট ৮ ঘন্টা ঘুমাতে হবে, আপনাকে আর্লি ঘুমাতে যেতে হবে, আপনাকে ভোরে উঠতে হবে, আপনাকে রোদে যেতে হবে, ঘাসে হাঁটতে হবে, মাঝে মাঝে রোজা রাখতে হবে। একটা করেন, দেখবেন আপনার রোগ হবেই না, আর হলেও ভালো হয়ে যাবে। সবশেষ জানতে চাই আপনার বিরুদ্ধে বারিশা হকের আমরা খুব বেশি তৎপরতা দেখি। সমস্যা ওনার সাথে কি কোনো আসলে ইস্যু ছিল যে কারণে উনি আপনার বিরুদ্ধে আমি এটা জানিই না, সত্যিই বলতেছি। ও আমার নামে কি বলছে আমি জানি না, সত্যি জানি না, বিলিভ মি, আসলেই জানি না। আচ্ছা আমরা না, আমি সত্যি বলতেছি, আসলেই জানি না। আমি এখন আপনার থেকে শুনলাম, আমি দেখিই নি আসলে কি বলেছে তাও জানি না। আসলে হয়েছে কি, আমি আমার কাজ নিয়ে অনেক ব্যস্ত থাকি, হ্যাঁ। তো দেখি ডাক্তার অনেক অনেক রকম বলে, সেগুলো তো মাঝে মাঝে ডাক্তার আমার নিজেরই আইডিতে যারা আমার ফ্রেন্ড লিস্ট আছে ওরাও বলে। যেমন কালকে আমার এক বন্ধুই কফি এনামে নিয়ে একটা পোস্ট দিয়েছে, বেচারা বলতেছে ও কফি খেতে তার, হ্যাঁ, আগে খুব প্রিয় ছিল, এখন কফি আনামার পরে ওর তো কফি খাওয়ার রুচি চলে যাচ্ছে। তো ওখানে অন্যান্য বন্ধুরা যে বলতেছে যে দেখো সবচেয়ে দামি কফি হলো একটা প্রাণী, ওর যে টয়লেট করে ওই টয়লেট থেকে নিয়ে যে কফিটা বলা হয়, হ্যাঁ, সেটাই দামি কফি। তা আমি আবার ওর ওখানে যে ওই প্রাণী টয়লেট করতেছে সেই ছবি টবি দিয়ে বললাম নে খা। হ্যাঁ, তো এটা হলো আমাদের ভিতরে ফান, বন্ধু বান্ধব মিলে। তো ও আমাকে নিয়ে ট্রল করতেছে, আমার ফ্রেন্ড, আমার রুমমেট ছিল, হ্যাঁ, কার্ডিওলজিস্ট একজন। তা এগুলো তো হয়তো আমার চোখে পড়ে, যেহেতু আমার ফ্রেন্ড লিস্টে আছে। বিলিভ মি, আমি কিন্তু আসলে কে কী বললো তার চেয়ে আমি গুরুত্ব দেই হচ্ছে আমি কি করছি, আমি সঠিক করছি কিনা, আমার কাছে আমি ঠিক আছি, এবং আমার ফলো করছে যারা সঠিকভাবে, তারা উপকার পাচ্ছে কিনা, তাদের ফিডব্যাক পাচ্ছি, আমার প্রতিষ্ঠানে প্রতিদিন শয়ে শয়ে লোক আসতেছে, তাদের সঙ্গে কথা বলছি, তাদের সুবিধা অসুবিধা বোঝার চেষ্টা করছি, তারা তো খুশি আছে, তারা তো উপকার পাচ্ছে, তাদের তো অবজেকশন নেই। আর অবজেকশন হলে তো লাইভে বলি যে আপনি আপনার কোনো সমস্যা থাকলে আমাদেরকে বলেন। আর আসলে কে কি কাকে নিয়ে বলছে এগুলো চিন্তা করলে তো আপনি সামনে আগাতে পারবেন না, বুঝতে পারছেন। আপনি ধরেন রাস্তা দিয়ে যাচ্ছেন মসজিদে, এখন এখানে হয়তো পাগলা কুকুর হয়তো ডাকাডাকি করছে, ওখানে হয়তো হুক্কা হুয়া শেয়াল, এখন আপনি যদি এর মাথায় বাড়ি দেন, ওর মাথায় বাড়ি দেন, তা আপনি নামাজ পড়তেই তো যাইতে পারবেন না।
আপনার কাজ হচ্ছে আপনি সুন্দর করে মসজিদে হেঁটে হেঁটে নামাজ পড়তে চলে যান, ওরা ওদের কাজ করুক, আপনি আপনার কাজ করেন। ঈগল কি করে, শুধু উপরে ওঠে, আর কাক কিন্তু ওকে ঠোকর দিতে পারে না, কারণ কাকের একটা লিমিট আছে। তো সাধারণত যারা নিজের ব্যাপারে, অনেকে হয়তো তারা ভালো কিছু হয়তো করেছে করেনি, কিন্তু অন্যের ব্যাপারে সমালোচনার মতো যথেষ্ট সময় তাদের আছে। আসলে আমাদের ওটা নেই, বিলিভ মি। আমরা আমাদের কাজ নিয়ে অনেক ব্যস্ত, আমাদের অনেক রকম কাজ আছে, ভবিষ্যতে অনেক পরিকল্পনা আছে। দেশে ধরেন আমরা চাচ্ছি আগামী 10 বছরে যদি 50% ডায়াবেটিস রোগী কমাতে পারি, আগামী 10 বছরে যদি আমরা 50% প্রেশারের রোগী কমাতে পারি, বুঝতে পারছেন প্রেশারের কারণে কত মানুষ কত রকম প্রবলেমে পড়তেছে, তাই না? এটা হলো আমাদের টার্গেট। তো এই টার্গেটের লক্ষ্যে আমি আপনাকে, বিশেষ করে বাংলা ভিশনকে, হ্যাঁ আপনাদের সবাইকে আমি কেন ধন্যবাদ জানাই যে আপনারা এই মেসেজটাকে কনভে করার জন্যে আপনি আমাকে ইনভাইট করেছেন এখানে। আমাদের কাজ হচ্ছে মেসেজগুলো সবার কাছে পৌঁছে দেওয়া, সঠিক তথ্যগুলো পৌঁছে দেওয়া। তারপরে মানুষ কি করবে সেটা তাদের ব্যাপার, আমরা চেষ্টা করে যাব। তা আমরা চেষ্টা করছি যে মানুষকে রোগমুক্ত করার, ওষুধ মুক্ত করার, এটা চেষ্টা করছি। তার মানে এই না যে আমি ওষুধের বিরুদ্ধে কথা বলছি। এখন আমি বললাম যে আপনার ওই যে নিয়ম মানলে এখন আপনার ডায়াবেটিস নর্মাল, ওষুধ লাগতেছে না, তার মানে কি আমি বলতেছি ডায়াবেটিস ওষুধ খাওয়া যাবে না? আমি বলতেছি যে আমি লাগলে খাবো, কিন্তু যদি না লাগে আমি বাদ দেবো। আমি কি ইনসুলিনের বিরুদ্ধে বলছি? যাদের টাইপ 1 ডায়াবেটিস তাদেরকে ইনসুলিন দিচ্ছে। এখন আপনি বললেন যে ও ইনসুলিন বন্ধ করে দেয়, কারো ইনসুলিন দিতে দেয় না, সেই ইনসুলিনের বিরুদ্ধে সোচ্চার, ওষুধের বিরুদ্ধে সোচ্চার, ব্যাপারটা তো এরকম না। তো এখন কে কীভাবে প্রেজেন্ট করবে সেটা তার ব্যাপার, বাট আমি তো জানি আমি কী করছি। আমি লাগলে ওষুধ দিব, আর যাদের ওষুধ প্রয়োজন নেই তাদেরকে ওষুধের বাঁচানোর চেষ্টা করি। কিন্তু আমার একটা টার্গেট আছে যে আমি চাচ্ছি যে বাংলাদেশের মানুষকে অন্তত আগামী 20-25 বছরের ভিতরে যদি আল্লাহ বাঁচিয়ে রাখে, যে অন্তত 70-80% যদি আমরা নন কমিউনিকেবল ডিজিজ যেটা এনসিডি, সেটা থেকে যদি তাদের প্রিভেনশনটা শেখাতে পারি, ইয়াং জেনারেশনকে যদি আমরা এটা শেখাতে পারি। দেখেন আজকে 5-7 বছরের একটা বাচ্চা আসছে ইনসুলিন রেজিস্ট্যান্স, হ্যাঁ 9 বছরের একটা বাচ্চা আসছে ইনসুলিন রেজিস্ট্যান্স, হ্যাঁ তার এমনকি ইনসুলিন লেভেল অনেক বেশি, হ্যাঁ 28 হচ্ছে ইনসুলিন লেভেল, হ্যাঁ যেটা থাকার কথা 4-5। তো এই যে বাচ্চাগুলোর ফিউচার কি? তার ফ্যাটি লিভার আছে, 11 বছরের বাচ্চা টাইপ 2 ডায়াবেটিস নিয়ে আসতেছে, ফ্যাটি লিভার গ্রেড 2 নিয়ে আসতেছে, এদের ফিউচার কি? তো আমরা তো কাজ করতেছি। এবং আরেকটা কথা না বললেই নয়, দেখেন আপনিই বলেন, সত্যি বলেন যে আপনি কি জানতেন যে ডায়াবেটিস ভালো হয় কোনো দিন? আপনি কি জানতেন প্রেশার কোনো দিন ভালো হয়? আমাদেরকে শেখানো হয়েছে না এই রোগ সারা জীবন ওষুধ খেয়ে যেতে হবে, খেয়ে যেতে হবে, প্রেশার সারা জীবন ওষুধ খেয়ে যেতে হবে, তাই না? তা এই যে মানুষ যে এটা থেকে মুক্তির উপায় আছে, এই কথাটাই তো জানতো না। তা আমি ধরেন খুব খারাপ মানুষ, সব কিছু ঠিক আছে, কিন্তু আমি তো মানুষের ভিতরে এই যে ওষুধ মুক্তির একটা উপায়ের যে আশার যে আলো জাগাতে পেরেছি, তাদের অন্তত একটা আশার জায়গা আছে, তাদের একটা যে না আমার চাইলে আমি ভালো হতে পারবো। এখন অনেকে কিন্তু যেমন ধরেন সে ফর এক্সাম্পল আপনি নিজেই যদি জানেন যে হ্যাঁ আমি মানলে আমি ভালো থাকবো, হয়তো আপনি মানতে পারছেন না, হয়তো আপনার চাকরি, ফ্যামিলি, বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি, হয়তো আপনি প্রপারলি মানতে পারছেন না, কিন্তু এই বিশ্বাস নিশ্চয়ই আপনার আছে যে মানলে ভালো থাকবেন, আছে কি না বলেন? নিঃসন্দেহে আছে। তা আমরা চাই ওই বিশ্বাসটা যেন থাকে, যদি নিরুপায় হয় তখন যেন সে মেনে ভালো হতে পারে, অন্তত বিশ্বাস থাকলো একটা আমার জায়গা আছে। যেমন আমাকে অনেকে বলে, আমার এক ফ্রেন্ডই আছে, হ্যাঁ ওকে দোস্ত তুই তো আসোস, এবার আমটাম ভালো মতো খাইছি, খাইয়া ওজন টোজন বাড়াইছে, আমি জানি যে কমায় ফেলতে পারো, তোর কাছে বুদ্ধি আছে, তুই বুদ্ধি দিবি, এখন আগে খাইয়ে লই, এখন কিছু কবি না। ব্যাপারটা বুঝতে পারছেন? তার মানে কি ও এখন আমটাম খাবে, খেয়ে যেমন আমারই তো এবার আম কাঁঠাল খেয়ে বুঝছেন 2 কেজি ওজন বেড়ে গেছে। তা আমি তো 2 সপ্তাহ লাগে না, আমি তো ওজন কমায় ফেলছি। তা আমি তো জানি জিনিসটা। তা আমি চাচ্ছি যে অন্তত প্রপার নলেজটা মানুষকে দিতে, যে তার একটা উপায় আছে, ডায়াবেটিস থেকে মুক্তির একটা উপায় আছে। একটা মেয়ের অনেকদিন বাচ্চা হচ্ছে না, ইনফার্টিলিটি, তার বাচ্চা হওয়ার একটা ন্যাচারাল উপায় আছে। তার পিসিওডিতে সাফার করতেছে, বিনা ওষুধে ভালো হওয়ার একটা উপায় আছে। ওজন কমাতে পারছে না, বিনা ওষুধে উইদাউট সাইড এফেক্ট একটা সুন্দর স্বাস্থ্যকর লাইফস্টাইল মানে সে ওজনটা কমাতে পারছে। সে শুকায় গেছে, ওজন বাড়াতে পারছে না, স্বাস্থ্যকরভাবে মাসেল বিল্ড করে ওজন এবং শক্তি বাড়ানোর একটা উপায় আছে। এই জিনিসগুলো অন্তত মানুষের কাছে আমি পৌঁছে দিতে চাই। এখানে কারো বিরুদ্ধে আমি যুদ্ধ করতে আসিনি। আমার কাজ হচ্ছে সাধারণ মানুষের পক্ষে কাজ করে তাদেরকে সুস্থ রাখা, তাদেরকে ওষুধমুক্ত রাখতে সাহায্য করা। এবং আপনাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই যে আপনারা আমাকে এখানে ডেকেছেন, কথা বলার সুযোগ দিলেন, এবং আমরা যে আলোচনাটা করলাম এটা হলো একেবারে খোলামেলা আলোচনা। এই আলোচনাটা আপনারা করতে দিলেন, হ্যাঁ কোনো সেন্সরশিপ নাই, কিছু নাই, আপনি বলেনও নাই যে এই কথা বলা যাবে যাবে না, আপনি বলছেন সবই বলা যাবে। আমরা মন খুলে কথা বললাম, এই যে আড্ডাটা দিলাম, এজন্য আমি আপনাকে, আপনার টিমকে, বাংলা ভিশনকে আমি একদম অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই, এবং আমাদের যারা ফলোয়াররা আছেন তারাও এটা খুব পছন্দ করবেন বলে আমার দৃঢ় বিশ্বাস। আপনাকেও ধন্যবাদ। দর্শক, আমরা এতক্ষণ কথা বলছিলাম ডাক্তার জাহাঙ্গীর কবিরের সঙ্গে। তিনি তার যে চিকিৎসা পদ্ধতি সেটি সম্পর্কে জানিয়েছেন, একই সঙ্গে মানুষের লাইফস্টাইল কিভাবে পরিবর্তন করা যায় সেই বিষয়ে উনি অনেক ধারণা দিয়েছেন। আমরা আশা করি এই নিয়মগুলো অনুসরণের মাধ্যমে আমরা আমাদের শরীর মন সুস্থ রাখতে পারবো।
আজকের মতো বিদায় নিচ্ছি। পরবর্তী পর্বে অন্য কোনো অতিথি নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, থাকুন বাংলা ভিশনের সঙ্গে।